আসসালামু আলাইকুম, সম্মানিত চিকিৎসকবৃন্দ। আমি ডাক্তার মিজু আহমেদ। আজকে আপনাদের সঙ্গে আছি ডার্মাটোলজি অর্থাৎ স্কিন ডিজিজ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। আমরা আমাদের ডার্মাটোলজি অর্থাৎ স্কিন ডিজিজ সমূহকে দুইটা লেকচারে ভাগ করেছি। আজকে আমরা প্রথম অংশ পড়ব। প্রথম অংশে কি কি থাকছে আমরা এখানে দেখি। প্রথম অংশে আমরা এই যে টপিকস গুলো আছে বা যে ডিজিজ গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা পরের লেকচারে বলবো। আমরা শুরুতেই কিছু ভূমিকা বলতে চাই যে আসলে আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য কি, বা আপনাদেরও আমাদের সঙ্গে এই যে ইন্টারাকশন সেটার উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য বিশেষ করে আমরা যদি স্কিন ডিজিজ সম্পর্কে বলতে চাই, সেটা হলো যে আমাদের স্কিন ডিজিজগুলো বেশিরভাগই আমরা কোনো রকমের বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকমের ল্যাবের সহযোগিতা ছাড়া অর্থাৎ ইনভেস্টিগেশনের সহযোগিতা ছাড়া ডায়াগনোসিস করি এবং চিকিৎসা দিই। সেজন্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিজটা চেনা, এবং এই চেনাটা আমাদেরকে কোনো হেল্প ছাড়া অর্থাৎ ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি ছাড়া শুধুমাত্র দেখে অভিজ্ঞতার আলোকে চিনতে হয়। এবং এই দেখাটাও আমরা বেশিরভাগ ক্ষেত্রে খালি চোখে দেখি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ম্যাগনিফাইং গ্লাস এবং টর্চ লাইট ইউজ করি। সুতরাং একটা রোগ চেনা, বিশেষ করে আমাদের এই সাবজেক্টে রোগ চেনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেহেতু এখানে খুব বেশি একটা ইনভেস্টিগেশন করতে পারছেন না ডিডি এক্সক্লুড করার জন্য। সুতরাং রোগ চেনাটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আমরা আগে রোগ চেনার উপর গুরুত্ব দিব যে আমি সেই রোগটা চিনতে পারছি কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা নন ডার্মাটোলজিস্ট তাদের সমস্যা হয় যে স্কিন লিশন গুলো দেখতে কাছাকাছি বা একই রকম মনে হয়, যে কারণে চিকিৎসা দিতে অসুবিধা হয় এবং ভুল চিকিৎসা হয়। যার কারণে আমরা এখানে গুরুত্ব দিব ডিজিজটা চেনার উপরে। চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি মোটামুটি চিনতে পারি বা যেটুকু চিনতে পারি তার উপর ভিত্তি করে আমরা প্রাথমিক অ্যাপ্রোপ্রিয়েট এবং ইফেক্টিভ চিকিৎসা দিতে চাই, যাতে রোগটা ভালো হয়, অথবা যদি আমি ভালো করতেও না পারি তার সিমটমটা রিলিভ করতে পারি। তৃতীয় হচ্ছে যে আমরা যেন ভুল চিকিৎসা না দিই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্কিনের রোগীগুলো ভুল চিকিৎসার শিকার হয়, এটা আমরা চেষ্টা করব দূর করার জন্য। এরপরে আমাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে কোন কেসগুলো রেফার করতে হবে, এটা আমাদেরকে শিখতে হবে যে আমি কতটুকু পর্যন্ত চিকিৎসা করতে পারবো, আমার লিমিট কতটুকু। এবং লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা সেই স্কিন ডিজিজের অর্থাৎ আপনি যে ডিজিজটা চিকিৎসা করছেন আপনার চিকিৎসায় যেন সেই ডিজিজটার ক্ষতি না হয়। ডিজিজটার ক্ষতি বলতে যে আপনার ডিজিজটার ডায়াগনোসিস একটা কিন্তু আপনি চিকিৎসা দিচ্ছেন অন্যটা, তাহলে সেই ডিজিজটার ক্ষতি হবে। অথবা আপনি যদি ভুল চিকিৎসা দেন বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেন তাহলে তার স্কিনের ক্ষতি হবে এবং আলটিমেটলি পেশেন্টের ক্ষতি হবে। সুতরাং এই ক্ষতিগুলো যেন আমাদের দ্বারা না হয়। তো আমাদের স্কিন ডিজিজ আলোচনা করার আগে প্রাথমিকভাবে আমরা স্কিন লিশন নিয়ে দুই একটা কথা বলবো। যদিও এই কথাগুলো আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না, এটা একটু বোরিং কথাবার্তা, কিন্তু একটা ডিজিজ আমি যেহেতু শুধুমাত্র চোখে দেখে ডায়াগনোসিস করব, সুতরাং ডিজিজের প্রেজেন্টেশনটা কি এটা বোঝার জন্য আমাকে স্কিন লিশন জানতে হয়। স্কিন লিশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি স্কিন লিশন, আর একটা আছে সেকেন্ডারি স্কিন লিশন। প্রাইমারি স্কিন লিশন মানে আমরা যে লিশনগুলো দিয়ে একটা ডিজিজ ডায়াগনোসিস করি সেটাকে আমরা বলি প্রাইমারি স্কিন লিশন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি, যে এখানে আমি প্রথমে বলেছি ম্যাকিউল সম্পর্কে। ম্যাকিউল হচ্ছে এমন একটা জিনিস যে একটা এরিয়া অফ কালার চেঞ্জ, একটা স্কিনের একটা এরিয়াতে কালার চেঞ্জ হবে, শুধুমাত্র কালার চেঞ্জ, কোনো এলিভেশন, ডিপ্রেশন, কোনো ফ্লুইড, কোনো স্কেলিং, কোনো কিছু থাকবে না, শুধু কালার চেঞ্জ হবে। এটাকে আমরা ম্যাকিউল বলি। ম্যাকিউলটা যদি সাইজে ছোট হয়, লেস দ্যান 0.5 সেন্টিমিটার হয়, তাহলে আমরা ম্যাকিউল বলি। আর যদি একটু বড় সাইজ হয় তাহলে তাকে আমরা প্যাচ বলি। যেমন আমরা অনেকেই চিনি যে ভিটিলিগো। ভিটিলিগো হচ্ছে যে স্কিনের একটা শুধু কালার চেঞ্জ, এখানে কিন্তু কোনো এলিভেশন, ডিপ্রেশন, কোনো ভেসিকল বা কোনো ফ্লুইড কোনো কিছুই থাকে না, শুধুমাত্র কালার চেঞ্জ হয়। তাহলে শুধু কালার চেঞ্জ হয়ে যে লিশনটা হয় সেটাকে আমরা বলি ছোট হলে ম্যাকিউল, বড় হলে প্যাচ। দ্বিতীয় আরেকটা দেখেন যে প্যাপিউল। কিছু কিছু ডিজিজ আছে যেটা প্যাপিউল নিয়ে প্রেজেন্ট করে, যেমন আমরা বলতে পারি সোরিয়াসিস বা লাইকেন প্লানাস। এখানে কি হয়? সলিড ইলেভেশন অফ দ্য স্কিন অর এপিডার্মিস। এপিডার্মিসের একটা সলিড ইলেভেশন হয় এবং সেটা সাইজটা লেস দ্যান 0.5 সেন্টিমিটার হলে সেটাকে আমরা বলি প্যাপিউল, আর সাইজটা যদি বড় হয় তাহলে তাকে আমরা বলি প্লেক। যেমন সোরিয়াসিসের যে ইলেভেটেড ইরাইথেমেটাস লিশনটা হয় বড় বড়, ওগুলোকে আমরা বলি সোরিয়াটিক প্লেক। আচ্ছা, এরপরে নোডিউল আছে। নোডিউল সাধারণত খুব কম ক্ষেত্রে আমরা নোডিউল ব্যবহার করি। নোডিউলটা প্লেকের সঙ্গে অনেকটাই মিল আছে, এটাও একটা সলিড ইলেভেশন, কিন্তু নোডিউলের ডিফারেন্সটা হচ্ছে নোডিউলটার অরিজিনটা অর্থাৎ এর ডিপনেসটা একটু বেশি, ডেপথটা একটু বেশি। অর্থাৎ প্যাপিউল এবং প্লেকটা এটা শুধুমাত্র এপিডার্মিসের ইলেভেশন, কিন্তু নোডিউলটা এপিডার্মিস, ডার্মিস এমনকি সাবকিউটেনিয়াস টিস্যু ইনভলভ করতে পারে। এই ডিপনেস বা ডেপথনেস অনুসারে এটাকে আমরা নোডিউল বলি, অর্থাৎ যেটার ভিতরে ডিপার অংশটা বেশি থাকে সেটাকে আমরা নোডিউল বলে থাকি। যেমন আমাদের সামনে উদাহরণ আছে ইরেথেমা নোডোসাম। তাহলে নোডিউলের সঙ্গে প্লেকের ডিফারেন্সটা হচ্ছে প্লেকটা শুধুমাত্র এপিডার্মিসের
সুপারফিশিয়াল অংশ, অর্থাৎ স্কিনের সুপারফিশিয়াল অংশের এলিভেশন, আর নডিউলটা হচ্ছে স্কিন এর ফুল থিকনেস এবং অনেক সময় সাবকিউটেনিয়াস টিস্যু ইনভলভ করে একটা ডিপার স্ট্রাকচার, ডিপার ইনভলভমেন্ট থাকে, সেটাকে আমরা বলি নডিউল। আচ্ছা, এরপরে ভেসিকুল এবং বুলা, এটা আপনারা খুব জানেন কমনলি, যে কোনো একটা লিশনের ভিতরে যদি ফ্লুইড থাকে তাহলে ছোট সাইজ হলে আমরা ভেসিকুল বলি, বড় সাইজ হলে আমরা তাকে বুলা বলি। এখন যদি এর মধ্যে পাস থাকে তাহলে আমরা তাকে পাস্টিউল বলি। আরেকটা আছে হুইল। হুইল শব্দটা শুধুমাত্র আর্টিকেরিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। হুইল শব্দটা ব্যবহার হয় যেখানে স্কিনের সোয়েলিং বা ইডিমা হবে এবং যেটা ইভানেসেন্ট, ইভানেসেন্ট মানে আসবে যাবে, এটাকে আমরা বলি হুইল। আচ্ছা, এখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো অত বেশি লাগবে না, আমরা একটু একটু করে দেখি। 12 এটা শুধুমাত্র আমরা খুঁজে পাই স্ক্যাবিসের ক্ষেত্রে। স্ক্যাবিসের মাইটটা স্কিনের নিচে অর্থাৎ এপিডার্মিসের ভিতর দিয়ে যাওয়ার সময় যে লাইন ধরে যায় বা যে ট্র্যাক্ট ধরে যায়, সেই ট্র্যাক্টটাকে আমরা বলি 12। এটা খালি চোখে সাধারণত দেখা যায় না, ম্যাগনিফাইং গ্লাসে দেখতে হয়। এরপরে আছে কমিডন। কমিডন শব্দটা আমরা শুধুমাত্র একনির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, বাকিগুলো খুব বেশি একটা দরকার নেই, আপনারা এখান থেকে পারলে একটু দেখে নেবেন। তো আমি এতক্ষণ যে লিশনগুলো নিয়ে বা যে প্রাইমারি স্কিন লিশন নিয়ে আলোচনা করলাম, এটার নাম হচ্ছে প্রাইমারি স্কিন লিশন। এই নামের অর্থ হচ্ছে যে কোনো একটা ডিজিজ আমি যদি ডায়াগনোসিস করতে চাই তাহলে আমাকে এই প্রাইমারি স্কিন লিশন খুঁজতে হবে, যে তার অরিজিনাল লিশনটা কোনটা। আমি যদি সেখানে একটা ইরাইথেমাটাস প্লেগ পাই, সেক্ষেত্রে আমি চিন্তা করবো এটা সোরিয়াসিস। যদি শুধুমাত্র কালার চেঞ্জ হয় তাহলে আমি চিন্তা করবো যেটা ম্যাকুলার লিশন, ম্যাকুলার লিশনের টিডি কি আসবে, এই ধরনের। আচ্ছা, এরপরে সেকেন্ডারি স্কিন লিশন। সেকেন্ডারি স্কিন লিশন খুব বেশি জানার দরকার নেই, আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। সেকেন্ডারি স্কিন লিশন হচ্ছে যে সেকেন্ডারি কারণে একটা ডিজিজ হয়েছে, ডিজিজের পরে সেকেন্ডারি কোনো কারণ, সেটা ইনফ্লামেশন, সেটা ইনফেকশন বা কোনো ড্রাগ ইউজের কারণে হতে পারে, কোনো এনভায়রনমেন্টের কারণে হতে পারে, যে সেকেন্ডারি কোনো চেঞ্জ, যে চেঞ্জটার কারণে প্রাইমারি ডিজিজটাকে চেনা ডিফিকাল্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি স্কিন লিশন। অর্থাৎ প্রাইমারি স্কিন লিশন থেকে আমরা ডিজিজ চিনি, প্রাইমারি স্কিন লিশন আমাকে ডিজিজ চিনাতে সহযোগিতা করে, আর সেকেন্ডারি স্কিন লিশন হচ্ছে ডিজিজটা আমাকে চেনা থেকে বিরত রাখে। সেকেন্ডারি স্কিন লিশন আমাকে ডিজিজটাকে হাইড করে রাখে। এখন আমি দু একটা কথা বলবো, যে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের এই ডার্মাটোলজিতে সাধারণত আমরা কোনো ইনভেস্টিগেশনের হেল্প কম নিই না, তারা কিছু কিছু ক্ষেত্রে নেওয়া লাগে। এখানে আমাদের কিছু স্পেশাল ইনভেস্টিগেশন আছে, সেগুলো সম্পর্কে আমরা দু একটা কথা বলি। যেমন উডস ল্যাম্প বা উডস লাইট সম্পর্কে আপনারা জানেন। উডস লাইট হচ্ছে একটা স্পেশাল আল্ট্রাভায়োলেট লাইট, যেটা 365 ন্যানোমিটারে একটা নির্দিষ্ট রেতে একটা লাইট আকারে নিঃসরিত হয়। সেটা আমরা লিশনের উপরে দিয়ে আমাদের কিছু কিছু স্কিন ডিজিজ ডায়াগনোসিস করি, এবং এটা ডায়াগনোসিস করার জন্য একটা অন্ধকার রুম দরকার হয়। একটা অন্ধকার রুমের ভিতরে আমি ওই লিশনের উপরে এই লাইটটা ফেলে আমি রোগটা ডায়াগনোসিস কনফার্ম করি, বা রোগটা ডায়াগনোসিস করতে আমার সুবিধা হয়। তাহলে আমরা দেখেন যে উডস ল্যাম্পের অনেকগুলো ব্যবহার আছে। সেটা হচ্ছে যে আমরা হাইপোপিগমেন্টেড কিছু কিছু লিশন, বিশেষ করে ভিটিলিগো কনফার্ম করার জন্য, ভিটিলিগোর সঙ্গে অন্যটা যেমন লিউকোডার্মা বা আদার কিছু ডিফারেন্সিয়েট করার জন্য আমরা উডস ল্যাম্প করি। উডস ল্যাম্প করলে আমরা কি দেখতে পাবো? ভিটিলিগোকে যদি আমরা উডস ল্যাম্প করি তাহলে তার হোয়াইটনেসটা আরো বেড়ে যাবে, অ্যাকসেন্টুয়েট করবে, আরো বেশি হোয়াইট দেখাবে উডস ল্যাম্পের নিচে। এরপরে আছে দেখেন পিগমেন্টেড লিশন আছে কিছু, যেমন আমরা মেলাজমা ডায়াগনোসিস ঠিক না, মেলাজমা আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা সুপারফিশিয়াল এবং ডিপ। এই ডিফারেন্সিয়েশনের জন্য আমরা উডস ল্যাম্প ব্যবহার করি। উডস ল্যাম্প ব্যবহার করে আমরা দেখতে পারি যে এটা সুপারফিশিয়াল না ডিপ। যদি সুপারফিশিয়াল হয় এক ধরনের চিকিৎসা, ডিপ হলে আরেক ধরনের চিকিৎসা। এরপরে আমরা ব্যবহার করি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে আমাদের ফাঙ্গাল ইনফেকশন। আগে খুব বেশি ব্যবহার করা হতো, বিশেষ করে অনেক পেশেন্ট বা অনেকের একসঙ্গে ফাঙ্গাল ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা উডস ল্যাম্প করতাম। উডস ল্যাম্প করে আমরা অনেকগুলো ফাঙ্গাস আছে, যে ফাঙ্গাসগুলো উডস ল্যাম্পের নিচে একটা বিশেষ ধরনের ফ্লুরোসেন্স দেয়, বিশেষ ধরনের কালার দেয়। যেমন টিনিয়া ক্যাপিটিসের কয়েকটা ভ্যারাইটি আছে, কয়েকটা স্ট্রেন আছে, এরা উডস ল্যাম্পের নিচে কালার দেয়। এছাড়া পিটারিয়াসিস ভার্সিকুলার, এটা উডস ল্যাম্পের নিচে একটা গোল্ডেন ইয়েলো কালার দেয়। এছাড়া আমরা পরফাইরিয়া নামক একটা ডিজিজ আছে, যেখানে আমরা ইউরিনটাতে উডস ল্যাম্পের নিচে দেখি। এছাড়া পিটারিয়াসিস অ্যালবা, এটা তো ইয়ের সঙ্গে ভিটিলিগোর সঙ্গে ডিফারেন্সিয়েট করার জন্য। এছাড়া আমরা ইরাইথ্রাজমা নামক একটা ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, এটা উডস ল্যাম্পের নিচে কোরাল রেড ফ্লুরোসেন্স দেয়। এবং অ্যাশলিপ ম্যাকিউল দেখার জন্য আমরা উডস ল্যাম্প ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আমরা আরেকটা টেস্ট বলবো, সেটা হচ্ছে ডায়াস্কোপি। ডায়াস্কোপি নামক আরেকটা টেস্ট আমরা এটা চেম্বারে বা বেডসাইডে করে থাকি। সেটা হলো একটা গ্লাস স্লাইড আমরা স্কিন লিশনের উপরে দিয়ে প্রেস করে আমরা চেঞ্জটা দেখি, এটাকে আমরা বলি ডায়াস্কোপি। একটা গ্লাস স্লাইড আমি নির্দিষ্ট লিশনের উপরে ধরে প্রেস করব, এটাকে প্রেস করার পরে স্লাইডের ভিতরে দেখবো যে স্লাইডের নিচের স্কিনটা কি চেঞ্জ এসেছে। তো আমরা এখানে ডায়াস্কোপি করে দেখি, বিশেষ করে লুপাস ভালগারিস, সার্কোইডোসিস, লিশমানিয়াসিস, এই সকল ক্ষেত্রে অ্যাপেল জেলি অ্যাপিয়ারেন্স দেয়। এটা হচ্ছে বেশি আপনাদের জন্য দরকার, সেটা হচ্ছে ইরাইথেমা, পারপুরা এবং টেলেনজেকটেশিয়া ডিফারেন্সিয়েট করার জন্য। ইরাইথেমা আপনারা জানেন যে শুধুমাত্র যদি ট্রানজিয়েন্ট ভেসোডাইলেটেশন হয় এবং তার কারণে স্কিন যদি রেডনেস, ইরিমাটাস হয়ে যায়, সেটাকে আমরা বলি ইরাইথেমা। তো ইরাইথেমার সঙ্গে আমরা অনেক সময় পারপুরার ডিফারেন্সিয়েট করে থাকি। পারপুরা কি? এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস।
তাহলে আমি এই দুইটা লিশনের উপরে যদি গ্লাস লাইটটা প্রেস করি তাহলে কি হবে, যেটা ইরাইথেমা, সিম্পল ইরাইথেমা, ট্রানজিয়েন্ট ভেসোডাইলেটেশন, তাহলে স্কিনটা পেল হয়ে যাবে, অর্থাৎ ব্লাডটা সরে যাবে। আর যদি আমি পাথরের উপরে এই ডায়াস্কোপি করি বা গ্লাস লাইটটা প্রেস করি তাহলে পাথরটা ডিসঅ্যাপিয়ার করবে না, কারণ এটা এক্সট্রা ভ্যাসেশন অফ দ্য ব্লাড। এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ডায়াস্কোপি করে থাকি। আচ্ছা, এছাড়া বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করে থাকি, যেগুলো কনফিউশন হয়, এটা আপনাদের খুব একটা লাগবে না। আচ্ছা, ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট করে থাকি আমরা অটোইমিউন বুলাস ডিজিজের ক্ষেত্রে। এছাড়া জ্যাঙ্ক স্মেয়ার করি আমরা ভাইরাল ভেসিকল দেখার জন্য। প্যাচ টেস্ট করি আমরা অ্যালার্জিক লিশনের অ্যালার্জেন্ট ডায়াগনোসিস করার জন্য বা অ্যালার্জেন খুঁজে বের করার জন্য। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি সরাসরি ডিজিজে। শুরুতে আমরা ওরাল মিউকোসাল কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ মুখের ভিতরে ওরাল মিউকোসাতে কয়েকটা ডিজিজ হয় যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা ওরাল কোনো লিশন নিয়ে আসলে আমরা সাধারণত এই চারটা ডায়াগনোসিস বা ডিডি চিন্তা করি। একটা হচ্ছে ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াসিস, খুব কমন। দ্বিতীয় হচ্ছে লিউকোপ্লাকিয়া, এটা খুব একটা কমন না। তৃতীয় হচ্ছে অ্যাপথাস আলসার, খুবই কমন। এবং ওরোল্যাবিয়াল হার্পিস, এটাও একটু মোটামুটি কমন। তাহলে আমরা এখন যে ডিজিজটা বা যে ক্লিনিক্যাল কন্ডিশনটা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াসিস। এখানে যে ছবি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন ছবিতে একটা টাং দেখা যাচ্ছে, টাঙের উপরে একটা হোয়াইটিশ মেমব্রেন মতো পড়ে আছে। এই মেমব্রেনটাকে আমরা বলি সিউডো মেমব্রেন, অরিজিনাল মেমব্রেন না। এখন দেখেন ওরাল থ্রাশ আমরা চিনব কিভাবে? যেটা আমি বলতেছিলাম যে এখানে একটা সিউডো মেমব্রেন থাকে। সিউডো মেমব্রেন মানে হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখবেন যে যখন আপনি ওরাল মিউকোসাটা এক্সামিন করবেন টর্চ লাইট দিয়ে, তখন দেখবেন যে এটা সাধারণত কমনলি হয় বাক্কাল মিউকোসাতে আর টাঙে বেশি হয়। তো এখানে কি হয় যে মেমব্রেনটা হোয়াইটিশ একটা মেমব্রেন পড়ে এবং মেমব্রেনটার একটা অংশ উঠে যাওয়ার মতো মনে হয়, অর্থাৎ আংশিক উঠে গেছে এরকম দেখে মনে হবে, এবং উঠেও যায় ফ্রিকশনের কারণে বা যে কারণে হোক। এটা মেমব্রেনটা যেহেতু একটা ফাঙ্গাল মেমব্রেন, এটা খুব হালকাভাবে লেগে থাকে এবং ফ্রিকশনের কারণে খুব তাড়াতাড়ি উঠে যায়, এই জন্য এটাকে আমরা বলি সিউডো মেমব্রেন। আরেকটা কথা এখানে আছে যে আপনি যদি কনফার্ম করতে চান তাহলে আমরা একটা পরিষ্কার গজ পিস দিয়ে যদি একটু হালকা ঘষা দিই তাহলে মেমব্রেনটা উঠে যাবে। এটা দিয়ে আমি বুঝতে পারি যে এটা ফাঙ্গাস। আর যদি দেখেন ভালো করে ঘষে উঠতেছে না তাহলে এটা থ্রাশ না, এটা হতে পারে লিউকোপ্লাকিয়া বা অন্য কিছু। তাহলে আপনি এটা কনফার্ম করার জন্য একটা পরিষ্কার গজ পিস দিয়ে একটু হালকা করে ঘষা দিবেন। ঘষা দিলে মেমব্রেনটা উঠে যাবে এবং মেমব্রেনটা উঠে যাওয়ার পরে এখানে একটা র সারফেস দেখতে পাবেন। সাইডটা আমি বলে ফেলেছি, মুখটা সাধারণত ওরাল মিউকোসা ফাউল স্মেলিং হয় এবং এটা একটা অ্যাকিউট কন্ডিশন, অর্থাৎ হিস্ট্রিটা অল্প দিনের থাকবে। ইউজুয়ালি হিস্ট্রিটা অল্প দিনের থাকবে, বেশি দিনের না। এবং অনেক সময় যারা সাধারণত ম্যালনারিশড, বিশেষ করে বাচ্চা এবং এল্ডারলি এক্সট্রিম এজ, এই দুই গ্রুপে সাধারণত ওরাল থ্রাশটা বেশি পাওয়া যায়। আবার অনেক সময় ডায়াবেটিসদেরও পাওয়া যায়। ট্রিটমেন্ট কি দিবেন? আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট আমরা কি দেব? ট্রিটমেন্ট হচ্ছে যদি পেশেন্টটা ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট থাকে, নিউট্রিশনটা ভালো থাকে, তাহলে শুধুমাত্র টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে আপনি ভালো করতে পারেন, যেমন নাইস্টেট ওরাল সলিউশন অথবা জেলোরা জেল বা মাইক্রোডাম জেল। তাহলে নাইস্টেট ওরাল সলিউশন, নাইস্টেটিন যেটা আপনি দিবেন, দেওয়ার নিয়ম হচ্ছে যে যদি বাচ্চা হয় তাহলে 1 ml দিতে পারেন বা 1/2 ml দিতে পারেন, দিনে 3 বার জায়গাটাতে লাগাই রাখবে 2-3 মিনিট, 2 থেকে 3 বার, হয় 10 দিন ব্যবহার করবে। আর যদি বয়স বেশি হয়, অ্যাডাল্ট হয়, তাহলে আরেকটু বেশি, সাধারণত আমরা বলি যে 2 to 3 ml এরকম পরিমাণটা মুখের ভিতরে লাগায় বা 1 চামচ লাগাতে পারে, 1 চামচ লাগায় মুখের ভিতরে রেখে দিবে। এরপরে 2-3 মিনিট পরে এটা ফেলে দিতে পারে, খেয়ে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 থেকে 3 বার এভাবে ব্যবহার করবে 10 দিন। আর যদি দেখেন যে এটা এক্সটেন্সিভ পরিমাণে অনেক বেশি, পেশেন্টের কন্ডিশন, নিউট্রিশনাল স্ট্যাটাস বা ইমিউন স্ট্যাটাসটা ভালো না, তাহলে এর সঙ্গে আপনি একটা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল যোগ করতে পারেন। এবং সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে বা একমাত্র ড্রাগ হচ্ছে ফ্লুকোনাজল দিতে হবে। এখানে অন্য অ্যান্টিফাঙ্গাল দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আপনি সিরাপ দিবেন আর বড়দের ক্ষেত্রে ক্যাপসুল দিবেন। সিরাপ যদি দিতে চান তাহলে একটু ডোজটা ওভাবে করে নিতে হবে যে যদি খুব ছোট বাচ্চা যেমন 6 মাস থেকে 1 বছর হয়, তাহলে আপনি ফ্লুকোনাজল 1/2 চামচ করে বা 1/3 চামচ করে 2 বেলা দিতে পারেন 10 দিন এরকম। আর একটু বড় হলে 1/2 চামচ, আর একটু বড় হলে 1 চামচ করে। আর বড়দের ক্ষেত্রে 50 মিলিগ্রাম বিডি ফর 10 to 14 ডেজ। আর যদি বাচ্চা ম্যালনারিশ থাকে বা এরকম মনে হয় তাহলে একটা মাল্টিভিটামিন দিয়ে দিতে পারেন। তাহলে আমরা ওরাল থ্রাশ সম্পর্কে জানলাম। এরপরটা আসেন লিউকোপ্লাকিয়া যদিও অতটা কমন না, কিন্তু ওরাল থ্রাশের পাশাপাশি একটা জিনিস, মানে ওরাল থ্রাশের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিউকোপ্লাকিয়া ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ওরাল থ্রাশ। এটা বাচ্চাদের হয় না সাধারণত, খুব কম, এটা এল্ডারলিদের বেশি হয়, অ্যাডাল্টদের বা এল্ডারলিদের বেশি হয়। এবং লিউকোপ্লাকিয়ার একটা অংশ হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তাহলে আমরা কি দেখতে পাবো? যদি আমি ওরাল মিউকোসাটা এক্সামিন করি তাহলে তারও এখানেও আমরা সাইটটা কমন সাইটই পাবো, টাঙে পাবো, এবং বাক্কাল মিউকোসাতে বেশি পাবো। কি পাবো? হোয়াইটিশ ল্যাকটেসেন্ট বা ওপালেসেন্ট একটা প্লেক পাবো। এবং এটা কিন্তু একটা ফিক্সড
প্লেগ। এটাকে আপনি ওই গজ পিস দিয়ে ঘষে তুলতে পারবেন না। খুব জোর করে যদি ঘষার চেষ্টা করেন তাহলে ব্লিডিং হয়ে যাবে, তা উঠবে না। এবং এর নিচে ক্ল লাইক প্রজেকশন থাকে আন্ডার সারফেসে, এবং এটা একটা ক্রনিক দীর্ঘদিনের সমস্যা বলে মনে হবে, হিস্ট্রিটা দীর্ঘদিনের থাকবে। ট্রিটমেন্ট লিউকোপ্লাকের চিকিৎসা হলো যে অনেকগুলো ট্রিগার থাকে, ট্রিগারগুলো যদি থেকে থাকে তাহলে দূর করতে হবে। যেমন অনেকের থাকতে পারে যে আঁকাবাঁকা দাঁতের কারণে থাকতে পারে, তারপরে পান খাওয়া বা বিড়ি সিগারেট খাওয়া এগুলো থাকতে পারে, সেগুলো দূর করতে হবে এবং এটার একমাত্র চিকিৎসা হচ্ছে এক্সট্রাকশন করে ফেলতে হবে, যেহেতু এটা একটা অংশ প্রিম্যালিগন্যান্ট। আচ্ছা, এরপরে ছবিটা দেখে আপনারা সবাই নিশ্চয়ই চিনতে পেরেছেন। খুব 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 কমন একটা কন্ডিশন, খুবই কমন এবং প্রায় সকলেরই হয়েছে এক সময় বা হয়। এটার নাম হচ্ছে এপথাস আলসার। এপথাস আলসার খুব কমন একটা কন্ডিশন। তো আমরা এটা চিনবো খুব সহজেই, কারণ আমরা এটা চিনি। তারপরে যদি আপনি চিনতে চান, দেখবেন যে এখানে খুব শ্যালো, খুব ছোট একটা হোয়াইট আলসার এবং তার চারিদিকটা রেড ইরেথেমেটাস। সংখ্যায় সাধারণত একটা বা দুইটা হয়, তবে একাধিক হইতে পারে, অনেক সময় একটা অনেক বড় হইতে পারে। কিন্তু এর প্রবলেম হলো সিভিয়ারলি পেইনফুল। সিভিয়ারলি পেইনফুল, এত বেশি ব্যথা যে খেতে পারে না বা ব্রাশ করতে পারে না, খুব অসুবিধা হয়। এবং এটা হিস্ট্রি থাকবে খুব অল্প দিনের। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এটা সেলফ লিমিটিং, অর্থাৎ চিকিৎসা না করলেও 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে, 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। সাইট, এটা সাইট সাধারণত যে কোনো জায়গায় হতে পারে, তবে ফ্রি মিউকোসাতে এটা একটু বেশি হয়। যেমন এটা আমরা ছবিতে দেখলাম লিপে হয়, টাঙে বেশি হয়, এরপরে বাকাল মিউকোসাতে হতে পারে, ল্যাবিয়াল মিউকোসাতে হতে পারে, অনেক সময় যে কোনো জায়গায় যে কোনো মিউকোসাতে এটা হতে পারে। আর এটার হওয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে ট্রমা। কামড়ানোর সময় হোক, অর্থাৎ মানে কোনো কিছু খাবার সময় হোক অথবা ব্রাশ করার সময় যদি ট্রমা হয়, তাহলে ট্রমা থেকে এটা বেশি হয়। তো এটা মেইন প্রবলেম হচ্ছে পেইন, সিভিয়ার পেইন। তাহলে এটা আমরা চিকিৎসা করবো কিভাবে? যে আমরা ট্রিগারগুলো দূর করার চেষ্টা করবো, যে যে কারণে হয়। বিশেষ করে আমি যেটা বললাম ট্রমার কারণে হতে পারে। তারপরে যদি দাঁতের অ্যাবনরমালিটি থাকে, কামড়ানোর সময়, খাওয়ার সময় ট্রমা হতে পারে। এছাড়া স্পাইসি ফুডের কারণে, সাইট্রাস ফুডের কারণে অনেক সময় হতে পারে। তাহলে এই ট্রিগারগুলো দূর করে রাখবো। আর কমন চিকিৎসা হচ্ছে যে আমরা টপিক্যাল কিছু প্রিপারেশন দিই, কমনলি ইউজ হয় অ্যাপসল, অ্যামলেক্সানক্স এটা নাম। এছাড়া আদার্স অনেক টপিক্যাল প্রিপারেশন আছে, যে প্রিপারেশন গুলো দিলে যেটা হবে সেটা হলো যে আপনি যদি আর্লি দিতে পারেন তাহলে তার পেশেন্টের ভোগান্তিটা কম হবে। অর্থাৎ যদি আপনি চিকিৎসা না করেন 5 দিনে ভালো হবে বা 7 দিনে ভালো হবে, আর যদি চিকিৎসা করেন তাহলে 2-3 দিনে তার ব্যথাটা কমে যাবে, ইমপ্রুভমেন্ট হবে। তাহলে এখানে আপনি অ্যাপসল ওরাল পেস্ট দিবেন দিনে 2 থেকে 3 বার 5 দিন। আর যদি কোনো ফ্যাক্টর বা ট্রিগার থাকে সেগুলো দূর করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা কন্ডিশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওরাল মিউকোসাতে একটা লিশন, যেটাকে আমরা বলে থাকি গ্রুপড ভেসিকল, এবং এই ভেসিকলগুলোর সাথে ইরেথেমা আছে। এটাকে আমরা বলি ওরোল্যাবিয়াল হার্পিস। তাহলে এখানে আপনারা ভেসিকলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো গ্রুপ আকারে আছে, এবং এটাও ল্যাবিয়াল মিউকোসা বা বাকাল মিউকোসাতে বেশি হয়। তাহলে আমরা ডায়াগনোসিস করি কিভাবে? গ্রুপড ভেসিকল দেখি, এটা পেইনফুল থাকে, ইউজুয়ালি পেইনফুল থাকে, এবং এটা শর্ট ডিউরেশন থাকে। এটাও সেলফ লিমিটিং, অর্থাৎ এটা ইউজুয়ালি নিজে নিজেই ভালো হয়ে যায়। আচ্ছা, সাইডটা আমি বলে ফেলেছি, আর সেলফ লিমিটিংও বলা হয়ে গেছে। চিকিৎসা দেখেন যে আমার যদি ওরোল্যাবিয়াল হার্পিস হয় তাহলে আমি কি চিকিৎসা দেব? এখানে বাচ্চাদের জন্য চিকিৎসা দিয়েছি, এখানে বাচ্চাদের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। তাহলে ওরোল্যাবিয়াল হার্পিসের চিকিৎসায় আমরা যদি পরিমাণে অল্প হয়, অল্প এরিয়া ইনভলভ করে, তাহলে সিস্টেমিক অ্যান্টিভাইরাল লাগবে না, এবং এখানে টপিক্যাল অ্যান্টিভাইরালের কোনো রোল নাই। শুধুমাত্র যেহেতু এটা সেলফ লিমিটিং কন্ডিশন, একটা পেইন কিলার নাপা দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে ভেসিকলগুলো ভেঙে গেছে বা ভেঙে যেতে পারে, তাহলে আপনি এখানে প্রোফাইল্যাকটিক হিসেবে এখানে একটা অ্যান্টিফাঙ্গাল দিতে পারেন। সেকেন্ডারি কলোনাইজেশন অফ ফাঙ্গাস প্রিভেন্ট করার জন্য সেখানে আপনি নাইস্টেট বা মাইক্রোডার্ম বা মাইক্রোরাল জেল দিতে পারেন। আর যদি পরিমাণে বেশি হয় এবং মনে হয় যে এটা পেশেন্টের কন্ডিশন, ফিজিক্যাল নিউট্রিশনাল বা ইমিউন স্ট্যাটাস অতটা ভালো না, তাহলে একটা সিস্টেমিক অ্যান্টিভাইরাল দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখানে বলেছি যে ভাইরাক্স সিরাপ আপনি দিতে পারেন 1 চামচ করে 4 বার বা 5 বার 5 দিন। কিন্তু এটা নির্ভর করবে যে এলিশনটা কতটুকু, কতটা ওয়াইড স্প্রেড, এবং পেশেন্টের কন্ডিশন। পেশেন্টের যদি কন্ডিশন ভালো থাকে, ইমিউন স্ট্যাটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো থাকে, এবং এরিয়া যদি অল্প হয়, তাহলে আপনি শুধুমাত্র সিম্পল নাপা, এবং ওই যদি রাপচার হওয়ার আশঙ্কা থাকে বা রাপচার হয়ে থাকে, তাহলে একটা অ্যান্টিফাঙ্গাল টপিক্যালি দিয়ে আপনি এটাকে ভালো করতে পারেন। আর যদি দেখেন যে তার ইমিউন কন্ডিশন বা নিউট্রিশনাল কন্ডিশন ভালো না, এবং ইনভলভমেন্টটা ওয়াইড স্প্রেড অনেক বেশি, তাহলে অবশ্যই আপনাকে একটা সিস্টেমিক অ্যান্টিভাইরাল দিতে হবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আপনি সিরাপ দিবেন, বড়দের ক্ষেত্রে আপনি ট্যাবলেট দিবেন। তাহলে আমি এখানে দিয়েছি অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির নিরাপদ আর কি, সবার জন্যই। এটার সাইড ইফেক্ট অনেক কম, কিন্তু এটা আবার সমস্যা হলো দুইটা। একটা হলো
এটার ডোজটা অনেক বেশি অ্যাডাল্টদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা বলি যে 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 5 ডেজ। হ্যাঁ, ডোজটা অনেক বেশি। তো এটা কমানোর জন্য এখন আমরা ব্যবহার করি ভ্যালাসাইক্লোভির 1 গ্রাম বিডি, এটাও 3 থেকে 5 দিন। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা গ্রুপ অফ ডিজিজে যাচ্ছি, বা আরেক ধরনের ডিজিজে যাচ্ছি, যেটার নাম আমরা বলছি ভাইরাল ইনফেকশন। আমাদের বডিতে কিছু ভাইরাল ইনফেকশন হয়, যেটা আমি একটু আগে বলে আসলাম, ওরোল্যাবিয়াল হার্পিস, সেটারই আরো কিছু অংশ আমরা এখানে পড়বো। যেমন আমরা এখানে ওরোল্যাবিয়াল হার্পিসটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসেরই একটা অংশ। এটা আমরা হার্পিস জোস্টার পড়বো এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা ওয়ার্ড পড়বো, বা এগুলো সম্পর্কে জানবো। তাহলে আমরা এতক্ষণ যেটা বলে আসলাম সেটা হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ওরোল্যাবিয়াল হার্পিস সম্পর্কে আমরা এখানে এতক্ষণ আলোচনা করলাম। তো এগুলো সবই মোটামুটি বলা হয়ে গেছে। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা ছিল ওরাল মিউকোসাতে। এখন দেখেন আরেকটা কন্ডিশন, এটাকে আমরা বলি হার্পিস ল্যাবিয়ালিস। ঠোঁটের পাশে বা ঠোঁটের চারপাশে যে কোনো জায়গায়, ঠোঁটের মুখের কোনায় হতে পারে, এটাকে আমরা বলি হার্পিস ল্যাবিয়ালিস। এটা আপনারা মোটামুটি পাবেন, এবং এটা সবার হয় না। যাদের প্রবণতা থাকে তাদের একটু জ্বর বা অসুস্থতা হইলেই জ্বরের পরে এই হার্পিস ল্যাবিয়ালিসটা ডেভেলপ করে। কারণ হচ্ছে যে এই হার্পিস ভাইরাসটা বডির ভিতরেই থাকে, যখন কোনো কারণে সে উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তখন সে আবার জেগে ওঠে। তাহলে এই হার্পিস ল্যাবিয়ালিস যাদের হয় তারা জানে, আপনাকে হিস্ট্রি দিবে যে আমার যখনই জ্বর হয়, জ্বরের পরে একটা এরকম জ্বর ঠোসা বের হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা সেলফ লিমিটিং, 2-3 দিনের মধ্যে বা 1-2 দিনের মধ্যে ভালো হয়ে যায়। যদি ভালো হয়ে যায় তাহলে আপনার চিকিৎসা লাগবে না, এটার জন্য এক্সট্রা কোনো চিকিৎসা দরকার নেই। জ্বর হলে হবে, তারপরে এমনি ভালো হয়ে যাবে। তবে যদি দেখেন যে এই হার্পিস ল্যাবিয়ালিসটার যে ভেসিকলটা সেটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি একটা প্রোফাইল্যাকটিক টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যদি ভেঙে যায়, ভেসিকলটা ভেঙে যায়। আচ্ছা, আর অনেক ক্ষেত্রে আমাদের সিস্টেমিক অ্যান্টিভাইরালের দরকার হয়, বিশেষ করে যদি খুব ঘন ঘন হয় বা পেশেন্টের কোনো কারণে আদারওয়াইজ ডিজিজ থাকে, অন্য কোনো ডিজিজ থাকে, তাহলে আমরা তাকে সিস্টেমিক অ্যান্টিভাইরালও দিতে পারি। আচ্ছা, অথবা আপনি এখানে টপিক্যালি ভাইরাস ক্রিমও দিতে পারেন, অ্যান্টিবায়োটিকও দিতে পারেন, অথবা শুধু ভাইরাস ক্রিম দিয়েও এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। আর যদি ব্যথা থাকে তাহলে আপনি নাপা দিবেন। আর যদি যেটা বললাম যে কারো কারো ক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিভাইরাল লাগতে পারে, যেমন আমরা ভ্যালাসাইক্লোভির দিয়েছি, এবং হার্পিস ল্যাবিয়ালিসের ক্ষেত্রে ভ্যালাসাইক্লোভির ডোজ হলো জোস্টিভা 1 গ্রাম, একটা করে 2 বেলা 1 দিন, শুধুমাত্র 1 দিন খাবে। তাহলে হার্পিস ল্যাবিয়ালিসের চিকিৎসা আমরা জানলাম যে চিকিৎসা হলো যে ইউজুয়ালি যদি পেশেন্ট হিস্ট্রি দেয় যে ভালো হয়ে যায় তাহলে কিছু লাগবে না, মনে করলে একটা টপিক্যাল অ্যান্টিভাইরাল অথবা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। যদি ভেঙে যায়, যদি ভেঙে না যায় তাহলে অ্যান্টিভাইরাল দিলে হবে, আর যদি ভেঙে যায় তাহলে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন মানে আপনি তো দেখে বুঝবেন যে সেকেন্ডারি ইনফেকশনের সম্ভাবনা থাকলে অ্যান্টিবায়োটিক দিবেন, আর সম্ভাবনা না থাকলে শুধু অ্যান্টিভাইরাল ক্রিম আর ব্যথার জন্য ব্যথার ওষুধ দিবেন। আর যদি মনে হয় যে কারো ক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিভাইরাল দেওয়া দরকার তাহলে ভ্যালাসাইক্লোভির 1 গ্রাম বিডি 1 দিনের জন্য। আচ্ছা, এটাও আমরা জানি যে একটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা অন্য জায়গায় হয়েছে, যেমন এটা দেখেন যে ট্রাঙ্কে কোনো একটা জায়গাতে হয়েছে, এটা চোখের উপরে হয়েছে। এইসব ক্ষেত্রে চিকিৎসা হলো আগেরটাই, যে আপনি যদি মনে করেন অল্প জায়গায় হয়েছে তাহলে শুধুমাত্র ক্রিম ভাইরাস দিয়ে ভালো করতে পারেন, আর যদি কারো ক্ষেত্রে মনে করেন যে তার সিস্টেমিক অ্যান্টিভাইরাল দরকার তাহলে আপনি তাকে এই ডোজে অ্যান্টিভাইরাল দিতে পারেন। আচ্ছা, জেনিটাল হার্পিস, যদিও এটা একটা এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, জেনিটাল হার্পিসটা আমরা এখানে একটু বলবো, কারণ যেহেতু সবগুলোর প্রেজেন্টেশন একই রকম, চিকিৎসা প্রায় একই রকম। তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস জেনিটালিয়াতে যে কোনো জায়গায় হতে পারে, একই রকমের গ্রুপ রিলেশন হতে পারে, পেইনফুল হতে পারে, এবং এটা সেলফ লিমিটিং, ঠিক হয়ে যাবে এমনি এমনি একা একা। এবং এই সকল ভাইরাসের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য, সেটা হলো যে এখানে সেলফ লিমিটিং ডিজিজগুলো বেশিরভাগ ক্ষেত্রে একা একাই ভালো হয়ে যায়, এবং ভালো হয়ে যাওয়ার পরে কোনো স্কারিং হয় না, কোনো স্কারিং হবে না যদি সেকেন্ডারি ইনফেকশন না হয়। সেকেন্ডারি ইনফেকশন হইলে স্কারিং হবে, সেকেন্ডারি ইনফেকশন যদি না হয় তাহলে স্কারিং হবে না। আর জেনিটাল হার্পিসের আরেকটা সমস্যা হচ্ছে যে জেনিটাল হার্পিসটা আবার ক্রনিক হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, এটা আবার চিকিৎসা করা ডিফিকাল্ট। ক্রনিক মানে কি, যে জেনিটাল হার্পিসের ভেসিকল দু একটা হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, এভাবে ক্রনিক্যালি চলতে থাকে, এটাকে আমরা বলি ক্রনিক একটা জেনিটাল হার্পিস। তো এই ক্রনিক জেনিটাল হার্পিসটা আবার চিকিৎসা করা কঠিন। অ্যাকিউট হলে চিকিৎসা করা সহজ, আপনি একটা অ্যান্টিভাইরাল দিবেন বা যেভাবে হোক, একটা সিঙ্গেল এপিসোড এটা চিকিৎসা করা যায়। আবার এটা ক্রনিক হলে হবে কি, এটা আবার ছড়াবে, সেক্সুয়ালি ট্রান্সমিট করবে, এবং এটা একটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে, রিজার্ভার হিসেবে কাজ করবে। তাহলে ক্রনিক যদি হয়ে যায় তাহলে এটা চিকিৎসা একটু কঠিন। চিকিৎসা আমরা করে থাকি সেটা হলো যে আমরা ক্রনিক সাপ্রেসিভ থেরাপি দিই, অ্যান্টিভাইরালটা একটু লো ডোজে অনেক দিন ধরে দিয়ে থাকি, অনেক দিন, অনেকে বলতে কয়েক বছর পর্যন্ত দেওয়া লাগতে পারে, সেটা আমরা বললাম এতক্ষণ ধরে। আচ্ছা, হার্পিস জোস্টার খুব কমন একটা প্রবলেম, আপনারা পাবেন বিভিন্ন সময়ে, এবং এটা চিকিৎসা করার চাইতে ডায়াগনোসিস করাটা খুব সহজ, খুবই সহজ। আপনারা যদি পেশেন্ট একবার দেখে থাকেন তাহলে
হার্পিস জোস্টার ভাইরাস ডায়াগনোসিস করা খুবই সহজ। কিভাবে ডায়াগনোসিস করবেন? ছবিটা দেখেন যে ডায়াগনোসিস করি আমরা গ্রুপড ভেসিকল ইন ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট ডার্মাটোম অনুযায়ী ডিস্ট্রিবিউটেড থাকবে। ইউজুয়ালি ডার্মাটোমের বাইরে লিশন থাকে না। যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এইটা থোরাসিক একটা ডার্মাটোম ইনভলভ করছে। দেখেন বডির এই যে মিডলাইন বরাবর এর এই পাশে লিশন আছে, ওই পাশে লিশন নাই, এবং লিশনগুলো এরকম গ্রুপ আকারে থাকবে এবং এটা ঠিক পিছনের হাফ পর্যন্ত থাকবে। এবং এই যে একটা ডার্মাটোম, এই ডার্মাটোমের বাইরে উপরে এবং নিচে লিশন থাকবে না। তাহলে এটা এভাবে আমরা চিনবো। পেশেন্ট বিভিন্ন রকম হিস্ট্রি দিতে পারে যে এখানে কোনো কিছু লাগছিল বা এসে অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি তো দেখে বুঝবেন যে এটা একটা ভাইরাল ইনফেকশন। তাহলে এইটার প্রবলেম কি? প্রবলেম হলো যে এই ভাইরাসটা আমাদের বডিতে এমনি ডরমেন্ট অবস্থায় থাকে, বডির ভিতরেই থাকে। কোনো কারণে বডির ইমিউনিটি যদি একটু ডাউন হয়ে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ভাইরাসটা আবার বাইরে চলে আসে। তখন কি সমস্যা হয়? সাধারণত এই হার্পিস জোস্টার ভাইরাসটা ইনভলভ করে বা এফেক্ট করে যারা এলডারলি, বয়স বেশি, 50 বা 55 উপরে বয়স যাদের, তাদেরকে এফেক্ট করে। দ্বিতীয় হচ্ছে যদি কারো অন্য কোনো মরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে বা কোনো ম্যালিগন্যান্সি থাকে, অথবা কোনো কারণে যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ থাকে বা কোনো ইমিউনো মডুলেটিং ড্রাগ ইউজ করে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তাহলে একটা গ্রুপ হচ্ছে যে এলডারলি এমনিতেই বেশি হয়, দ্বিতীয় গ্রুপ হচ্ছে যে কোনো কোমরবিডিটি থাকে, তৃতীয় গ্রুপ হচ্ছে যে কোনো কারণে যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে। এই তিন গ্রুপের এটা বেশি হয় এবং কমপ্লিকেশনও বেশি হয়। কমপ্লিকেশন বলতে 1 নম্বর কমপ্লিকেশন হচ্ছে যে এটা পেইনফুল, সিভিয়ারলি পেইনফুল হয়। দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে পোস্ট হার্পেটিক নিউরোলজি, যেটা আমরা পরে আলোচনা করব। তাহলে তো আপনি চিনতে পারলেন। এখন চিকিৎসা কি দিবেন? চিকিৎসা হচ্ছে যে যদি দেখেন যে পেশেন্টটার বয়স কম, এটা কম বয়স্কদের হয়, বিশেষ করে এটা 20 থেকে 40-50 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। কিন্তু এই বয়সের মধ্যে যদি হয়ে থাকে তাহলে পেশেন্টগুলোর সিমটম কম থাকে, মানে ব্যথা সাধারণত খুব কম থাকে এবং কমপ্লিকেশনও কম হয়, এবং এগুলো চিকিৎসা খুব একটা লাগে না। কিন্তু যদি এর আগে যে অংশটা বললাম তাদের হয়, তাদের ক্ষেত্রে কমপ্লিকেশনটা বেশি হয় এবং চিকিৎসাও দেওয়া লাগে, কমপ্লেইনটাও বেশি থাকে। এতক্ষণ আমি যেটা বললাম সেটা এখানে বলা আছে। আচ্ছা, এখন আমরা চিকিৎসা কি দেব? আচ্ছা, চিকিৎসার প্রিন্সিপাল হচ্ছে যে যদি ব্যথা থাকে তাহলে ব্যথার ওষুধ দিবেন। আমরা সাধারণত এনএসআইডস দিই, আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। কেউ কিটোলাক পছন্দ করে, কেউ ন্যাপ্রোক্সেন পছন্দ করে, যার যেটা পছন্দ, খুব একটা রেস্ট্রিকশন নাই। তবে ব্যথার ওষুধ দিতে হবে যদি ব্যথা থাকে। যদি ব্যথা না থাকে ব্যথার ওষুধ দিবেন না, সাথে পিপিআই তো দিবেনই যদি লাগে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমরা অ্যামিট্রিপ্টাইলিন দিই। যদি ব্যথা থাকে তাহলে আমরা অবশ্যই একটা অ্যামিট্রিপ্টাইলিন দিব। অ্যামিট্রিপ্টাইলিন সাধারণত 10 অথবা 25 মিলিগ্রাম করে এক বেলা করে দেওয়া হয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে আমরা একটু বি কমপ্লেক্স দিয়ে থাকি, যেহেতু এটা একটা নিউরোপ্যাথিক পেইন হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য প্রিকশন হিসাবে বা পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা বি কমপ্লেক্স দিতে পারি, যদিও যে এর কার্যকারিতা কতটুকু এটা প্রুভড না। এখন সিস্টেমিক অ্যান্টিভাইরাল ড্রাগস আপনি কাকে দিবেন? সিস্টেমিক অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে সবাইকে না। যেমন আমি একবার বললাম যে যাদের বয়স কম, 20 থেকে 40-50 মধ্যে, ইয়াং এবং হেলদি বা ইমিউনোলজিক্যালি ভালো, কম্পিটেন্ট, তাদের ক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিভাইরালের দরকার নাই। কিন্তু যদি আরেকটা গ্রুপ যেটা বললাম যে বয়স অনেক বেশি, নিউট্রিশনাল কন্ডিশন বা তার চেয়ে বড় কথা হলো যদি কোমরবিডিটি থাকে, অন্য কোনো কোমরবিডিটি, বিশেষ করে যদি ডায়াবেটিস থাকে, অথবা সে যদি কোনো ইমিউনোমডুলেটরি ড্রাগ খায়, অথবা কোনো কারণে যদি সে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে তাকে অবশ্যই অ্যান্টিভাইরাল দিতে হবে, অবশ্যই অ্যান্টিভাইরাল দিতে হবে। তো অ্যান্টিভাইরাল ডোজটা আমি পরে বলবো। এখন অ্যান্টিভাইরাল দিবেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে অ্যান্টিভাইরালটা একটু আর্লি শুরু করতে পারলে ভালো। যত আর্লি শুরু করবেন তত পেশেন্টের সাফারিং এবং কমপ্লিকেশনটা কম হবে। তবে যদি সেকেন্ড গ্রুপ অর্থাৎ এলডারলি, কোমরবিডিটি এবং ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে একটু দেরি হলেও আপনি অ্যান্টিভাইরাল শুরু করতে পারেন। আচ্ছা, আর এখানে অ্যান্টিবায়োটিক লাগে, কিন্তু সেটা টপিক্যাল। যদি ভেসিকলগুলো রাপচার হয়ে যায় তাহলে একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিবেন, কিন্তু টপিক্যাল অ্যান্টিভাইরালের এখানে কোনো রোল নাই। টপিক্যাল অ্যান্টিভাইরালের কোনো রোল নাই। অ্যান্টিবায়োটিক দিতে পারেন যদি ভেসিকলগুলো রাপচার হয়ে যায়, রাপচার না হলে টপিক্যাল অ্যান্টিবায়োটিকেরও কোনো দরকার নাই। আচ্ছা, এখানে আমরা দেখেন যে একটা পেশেন্টের চিকিৎসা দিয়েছি। এখানে অ্যান্টিভাইরালের ডোজটা আমি বলেছি, দেখেন যে অ্যাসাইক্লোভির 800 মিলিগ্রাম দিনে 5 বেলা এবং 5 দিন। তো এই ডোজটা যদি কোনো পেশেন্ট না নিতে চায় বা আপনাদের কাছে মনে হয় যে এটা একটু নেওয়ার সমস্যা, তাহলে আপনি ভ্যালাসাইক্লোভির দিতে পারেন। ভ্যালাসাইক্লোভির 1 গ্রাম বিডি 3 দিনের জন্য দিলেই হবে, এটা ইফেক্টিভ। তবে একটু খেয়াল রাখতে হবে যে যাদের কিডনি প্রবলেম আছে তাদেরকে আমরা ভ্যালাসাইক্লোভির না দিয়ে অ্যাসাইক্লোভির দেবো। আচ্ছা, বাকিটা তো যেটা আমরা বললাম যে ব্যথার ওষুধ, পিপিআই, অ্যামিট্রিপ্টাইলিন। আচ্ছা, এখানে আমি প্রিগাবালিন যোগ করেছি। ইনিশিয়ালি আপনাদের প্রিগাবালিন যোগ করা দরকার নাই, বি কমপ্লেক্স দিতে পারেন। তাহলে এটা হলো একটা আনকমপ্লিকেটেড ক্ষেত্রে আপনি এই চিকিৎসাটা দিবেন। আর অ্যান্টিভাইরালটা তো আমি আগে বলে দিয়েছি যে অ্যান্টিভাইরালটা কখন এবং কাদেরকে কি ডোজে কিভাবে দিবেন।
নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আসার সময় আমার ইয়াতে নামা দিচ্ছে এদিকে শর্ত দিয়ে হামভাড়া কার্যকরে মালিকপক্ষের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যাওয়ার সময় বিকেলে রিয়াচির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে শিক্ষার্থীরা ঢাকায় বাসে অর্ধেক ভাড়া আদায় মালিকপক্ষের ঘোষণা প্রত্যাখ্যান করে। সেখান থেকে বের হয়ে তারা আগামীকাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সহ নতুন কর্মসূচি দেয়। 7 ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ওই দিন থেকে জাতীয় সংসদ ভবনে পদযাত্রা করা হয়। নিরাপদ সড়ক সহ 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাঁতের শীর্ষে অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন। করোনার নতুন ধরন অমিক্রন নিয়েও বেড়ে সরকার। এর মধ্যে গত 1 মাসে ভাইরাসের কেন্দ্র দক্ষিণ আফ্রিকা ফেরত 240 জনের খোঁজ পাচ্ছে না মন্ত্রণালয়। এই অবস্থায় আফ্রিকা মহাদেশ থেকে বাংলাদেশে আগতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অমিক্রন নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্ত হয়েছে 7 বছর বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া, পাশাপাশি নো ভ্যাকসিন নো সার্ভিস নীতি বাস্তবায়ন করতে সরকার। দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছে 240 জন, এর মধ্যে 147 জনের মতো এসেছে গত এক সপ্তাহে। বেশিরভাগই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসন তোমার যদি চাকরি না হয় তোমাকে না পেয়ে থাকবা এবং তারা ঠিকানাটাও তোমাকে আমরা যদি বলবো এই অবস্থায় না হচ্ছে এতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকার কোন দেশ থেকে বাংলাদেশে আসা নিষিদ্ধ করছে সরকার। এই মেলে নিজ খরচে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। সীমান্ত সহ জেলায় জেলায় সতর্কবার্তা পাঠিয়েছে মন্ত্রণালয়। টিপি নির্বাচনী সভা সমাবেশ সহ সব রকমের জমায়েত সীমিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সাথে এবং ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। মনিটরিংটা আরো জোরদার করতে বলা হয়েছে, ট্রেনের বাসে ট্রেনে যা মাস্ক যাতে পরে এবং না করলে পরে যদি তার জরিমানা আওতায় আসে এবং মোবাইল ফোন বড় বড় করতে বলা হয়েছে। আগ্রহ আসছি কমে গেছে, তাই এখন বাধ্যতামূলক করতে পাশাপাশি 7 বছর বেশি বয়সীদের দেওয়া হবে মাসান থেকে কেমন পয়সা যদি সরকারি ভাড়াটে পুরোটে কেমন না হলো গান করেছি আমাদের মন্ত্রণালয় বসবে আমাদের ছোটবেলা থেকে আমরা কেন খেয়ে বড় হয়েছি আব্বা অনেক বড় বড় আমরা ফুল করতাম আমার মা বকবক করতো আব্বা মানে আব্বা কখনোই কিছু বলতো যদি ধরেন কোনো স্যান্ডেল বাইরে রাখছি কাপড় ধুতে দেরি বকা দিত মানে আব্বা হচ্ছে বিকালে ঘুমাইলে কিন্তু বিশাল বড় অন্যায় করে ফেলছে একটা ওয়ার্ড দাঁতের শীর্ষে অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন। মা বাবা ও স্ত্রীকে সাথে নিয়ে দেশে মুরগি ও কোয়েল পাখি লালন পালন করে এখন স্বাবলম্বী হয়েছেন রংপুরের পীরগঞ্জের তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ। প্রাকৃতিক গাছ থেকে নিজের প্রচেষ্টায় মাছের জ্বালার এখন স্বপ্ন কর্মসংস্থান তৈরি। দেশি মুরগির খাবার প্রতিষ্ঠার এই উদ্যোগ
আমার সাথে কথা হয়েছে না? কিশোরগঞ্জের সাইফুল ইসলামের পুত্র নূর মোহাম্মদ মাসুদ বহু আগে বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। একসময় ইউটিউব দেখে দেশব্যাপী খাবার করার সিদ্ধান্ত নেন। গ্রামে গিয়ে স্ত্রী নিশাকে নিয়ে গড়ে তোলেন দেশি জাতের মুরগির খামার। বাড়ি বাড়ি গিয়ে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরে বাচ্চা বানিয়ে চলছে কার্যক্রম। পাশাপাশি খাবার করেছেন করোনা কি মধ্যে মামাবাড়ি কিন্তু আমি তো অনেক ব্রিলিয়ান্ট ছিলাম। যাই হোক মাথা গরম করে আমি আগে কিছু নিয়োগ করেছি যারা যাই বলো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ওদের বলতে তো পেটটা গাটা তাও বলবো যে ঠিক আছে আপনার নাম পেটে লাগে সামনে কাজ করছেন পরিবারের অন্য সদস্যরা। তারপর হচ্ছে মারা বললো যে তোমার আম্মুকে আমরা ছবি করে পাঠাই ছবি টবি দেখছি ঠিক আছে যাও দেখলো যে কাজ করে ঘুমিয়ে গেলাম তারপর দেশি জাতের মামা মুরগি দেখাইলো যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। ডিম সংগ্রহ করে বসিলার মধ্যে যে তা গ্রামীণ নারীদের মাঝে একটা সরবরাহ করা জমি আছে হচ্ছে। একটা ভালো ডেভেলপারের কাছে যাওয়া যায় নাকি সেখান থেকে কিছু নতুন মানে পাইলাম আমার যে রিঙ্ক আছে শোধ করতে পারে বললো যে আমাকে তোমাকে সবাইকে হচ্ছে কিছু ভালো ডেভেলপার যারা ভালো মানের সাইনিং মানেগুলোকে খোঁজার জন্য বলে জীবন আমরা চেষ্টা করবো খোঁজার জন্য উত্তরের প্রান্তিক অর্থনীতিকে সমৃদ্ধ করতে কাজ করছে দিশা মাসুদের মতো হাজার হাজার তরুণ তরুণী। অবশ্যই আমি শুনছি আমি বিপন্ন প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে এই তারপর হচ্ছে অঞ্চলে তৈরি আমরা হবে বিশাল থাকি এখানে কয়টা ফ্যাক্টরি আছে পঁচিশ স্কোয়ার ফিটের মতো বাসা থাকতেছি তারপর হচ্ছে আমার দেখেছে মনে নেই তারপর ইউটিউব থেকে কত টাকা পাই সে এত কথা জিজ্ঞেস করে না। তারপরে হচ্ছে এবারের উপর থেকে সক্রিয় প্রত্যাহার ও নতুন বিধিনিষেধ না আসা নিশ্চয়তা ঐতিহাসিক পরবর্তী রক্ষায় আলোচনায় এই দাবি তুলে এনেছিল চট্টগ্রামের ইব্রাহিম দৌসি সরকার প্রতিনিধি। তবে সোমবার প্রথম দিনের বৈঠকে সন্তোষে জানিয়েছে মূলত রাষ্ট্রীয় আশাবাদী ইতিবাচক পথে এগোচ্ছে আলোচনা। দীর্ঘ 5 মাস পর পরাশক্তির সাথে আলোচনা বসল ইরান, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রতিনিধিদের পাশাপাশি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। ভিয়েনায় আলোচনার টেবিলে পরমাণু চুক্তির চেয়ে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিকে গুরুত্ব দেয় ইরান। নতুন নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না এমন শর্ত দেন তেহরানের প্রতিনিধিরা। আমি আমার শুনছি না আমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে আমরা জানিয়েছি আলোচনা ভূমি প্রকাশ হওয়া উচিত। একটি দেশ ভালো করাতে তৈরি হয়েছে ইরানের দাবিকে আমলে নেওয়ার কথা জানিয়েছে ইউ কর্মকর্তারা। জানান নিষেধাজ্ঞা প্রত্যাহারের সূচি দিলাম বললাম যে মামা আমি অনেকদিন কথা হয় না এটা ওনার লাস্ট যে নাম্বারটা আর কি সেটা বললো যে তুমি একটা কাজ করো চেক করে দেখো যে ওনার ওর নাম্বার নাকি তোমার ভাই ভাই আছে মামাটা তোমার নাম্বারটা তুমি একশো আমাকে দিও। ঠিক আছে বাবা আমি আপনাকে পাঠিয়ে দিছি তো আমি তো সাথে সাথে পাঠিয়ে দিছি মামার সাথে আমার কথা হয়েছিল মাঝখানে মামার কোনো একটা কাজ আমাকে করে দিয়েছিল তাও 2017-18 সালের দিকে
আছে তা আমার সঠিক জানা নেই। ভারতের শীর্ষে অনুভূতি থেকে অনুভূতিতে দিন ইচ্ছা পেন্সিলের ব্যবহারই পরামর্শহীন সেখানেই পোশাক নিয়ে ফ্যাশন শোটা এত বাহারি রঙের ওকে না বাংলাদেশের পরিস্থিতি এরকম ফোন দিয়ে ওঠে তো নগদ সাজিয়ে দিচ্ছেন জানলে আমি 10 বার ফোন দিলে একবার বেশিরভাগ দোকান এখন শীতের পোশাকের দখলে। দেশি বিদেশি সোয়েটার, ব্লেজার যেখানে এসেছে সবগুলো পুরনো শীত পরাতে পছন্দের পোশাক কেনার আয়োজনের দৃশ্য এখন প্রতিদিনই করে। কত সুন্দর সুন্দর কোট। গেল 2 বছর শীতের পোশাক কেনা কোট সুন্দরের কি হবে বাংলাদেশে এই ঢাকা শহরে তো এই কোট পরার মতো শেষ নেই। একমাত্র দিনাজপুরে আমার কাছে মনে হচ্ছে যে না যে তুমি 3 মাস কোট করতে পারবে। হ্যাঁ আমার ওর কাছে দিনাজপুর 3 মাস 5 মাস পর্যন্ত পড়া অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঢাকায় তো তাইলে অ্যাক্সেস হয়ে যেত 10 মাস মানে অনেক বছর ধরে তো আমাদের ঢুকতে দেখছো হ্যাঁ হ্যাঁ তারপর 20 বছর বসে আপু সোয়েটার আছে কয়টা জিজ্ঞেস করে সোয়েটার বয়স কত কারণ আমরা তো অনেক বেশি সোয়েটার পরতাম পরে এই জন্য তাহলে এগুলো আমার কাজে মেয়ের বাপরে দিছি অবশ্য আজকের বাপরে বলে থেকে আমার ছোট আমার টেনশনে কিছু নাই আমি কি করছি না করছি ওকে আমরা আগে তুমি অলরেডি বাকি ভাই আমার একটা কোশ্চেন আছে এটা হচ্ছে যে আমরা আগে বসিরের জমিটার মালিকানা কার চট্টগ্রাম সব ভাই বোনের যারা এক্সেপ্ট ইউ আমি টাকা দিতে পারি না ওই আমার কথা আমি নাই টাকা দিতে পারি না না ও যা নাই আমি নাই নয় ভাই বোনের না মন্দির নাই মন্দির নাই আট ভাই বোনের আট ভাই বোন কি জমিটা বিক্রি করতে রাজি হয়েছে কারণে এটা আমার মাথা ব্যথা জমিটা বেশ ভালো জায়গায় তুমি দেখতে নিবে ছবি পাঠিয়েছে তো চড়া রাস্তা বিশাল বড় বড় বাড়ি বোটল নেক আছে ঝামেলা হচ্ছে এটা ভেতরের রাস্তাঘাট অনেক চড়া কিন্তু ওখানে ঢুকাচ্ছে রাস্তাটা ভুলটা মানে বসিরের সাথে কানেক্টিং যেটা মহত্বের যেটা রাস্তা ওগুলো তো চিকন আছে এখন অনেক চিকন তবে তাও হবে নাই প্রভাব তো বেশি জমি আছে ওখানে চিনুর আর মামুন বড় ভাই নাই আমার বড় ভাই আছে ওইটা কেনার জন্যই তো 3 নাম্বার বানাইছে আমার বাস্তব সত্য কথা হচ্ছে যে এমন যে ওই জমি ডেভেলপারকে দিয়ে কোনো নগদ টাকা পাওয়া যায় না তখন কথা হচ্ছে এটা। আর ওই জমি যখন বিক্রি করে দেওয়া হয় কয় টাকা জমি হয় তাও জানি 5 কাঠা যদি হয় সর্বোচ্চ 1.5 টাকা চলে যাবে কত দুই কোটি সর্বোচ্চ কিন্তু সেটা নাও পাইতে পারে আর যদি ক্যাশ দামে কিনছে সেটা আমি কিছু দিতে পারছি না এখন করোনার মধ্যে মানুষের এখন এত টাকা পয়সা নাই তো প্রপার্টির মার্কেট খুবই ওইগুলো তুমি কি হাউজিং লোন অ্যাভেল করছিলা না তোমাদের হাউজিং সিলিং বলতে ডিডিটা 1 কোটি কত লাখ টাকা করছে কে জানি আমার কাছে 95 লাখ টাকা থাকে আবার এনহান্সমেন্ট করছে সাহেব বলতেছিল তোমার কি লোন কি লোন হাউজিং কি যেন বলতেছিলাম না ওগুলো আমার ইয়ার লোন মোটরসাইকেল আর কম্পিউটার লোন ওই বিয়ের সময় দিয়েছিল মোটরসাইকেল লোন আর কম এটা মাঠে উড়ে গেছে এসব লোন সব কম করা যত কম লোন ছাড়া চলা যায় তত জীবন কম এগুলো আবার কারোর সাথে আমি আলোচনা করলাম না এগুলো
তো এসব কি মানে লোনের যে আমাদের ফ্যাসিলিটি আছে হাউস বিল্ডিং লোন বা কার লোন, হ্যাঁ এগুলো কারোর সাথে ডিসকাস করে না তখন। তুমি কি কার লোন নিছো? না কনফিডেন্সিয়ালিটি খুব জরুরি বিষয়। আমার ব্যাচমেট যারাই লোনের টাকা নিচ্ছে কারোরই 10-15 লাখ টাকার কোনো খবর নেই অলরেডি। আচ্ছা বউ, পিউর কি করে? ওগুলো একটা প্রাইভেট ইয়েতে জব করে। কোন কোম্পানিতে? কোন কোম্পানিতে একটা বলবো না। আসবে কি করে? ওই আসবে কি করে? হাসপি হাসপিতে ব্যাংকে থাকবে। কোন ব্যাংকে চাকরি করে? তোমাকে অনেক টাকা বেতন দেয়, লক্ষ লক্ষ টাকা। ঠিক আছে আমি প্রাইভেট কি ব্যাংকে জানো? আশিকে আসবে ইয়া সলেমন চাচার ছেলে। কি কিছু কথা আছে নাকি? বলো না, তুমি আমার বলো না। বাপ তো বলেও বিগ জব করে, বিয়ে শাদী করাই করে নিয়ে গেল। হ্যাঁ ওই ইয়ে ভাই আচ্ছা, একজন আমি তোমাকে বলি, আসবে জব করে স্টার্ন ব্যাংকে। ইসলামী ব্যাংক। স্টার্ন ব্যাংকে, ঠিক আছে? হ্যাঁ সে ওখানকার সিনিয়র এক্সিকিউটিভ। আর ও ট্রাভেল করে এখন, ঠিক আছে? এখন একটা জিনিস আসবো, যে মনে করি একটু আগে তুমি বলতেছিলে না যে আপনার কই কে কি জব করি, মানুষের কাছে বলবা না। আশফির খবর, আশফির সাথে আমার অন্য কোনোভাবে মানে সেই ইউটিউবে ভিডিও দেখে আমার নক দিছিল, তখন আমি তাকে রিকগনাইজ করতে পারছি। সে কি মানুষকে বলিও ইউটিউবে না। কিছু করে? না না না, একটা সুইচ করছে মাঝখানে, আমি কয়েকটা ব্যাংক সুইচ করছে আর কি। সে আচ্ছা। সে অনেক বড় লেভেলের ট্রাভেলার, যাই হোক আর কি, অনেক দেশে ঘুরছে অলরেডি। আমার সাথে মাঝখানে ফোনে কথা হয়েছিল, অনেকক্ষণ কথা হয়েছিল। তো বললো যে ভাই যা ইনকাম করি ম্যাক্সিমাম আমি ট্রাভেলিং এর পিছিয়ে খরচ করে ফেলি, নেপাল, ভুটান, সুইজারল্যান্ড কোথায় ঘুরে আসছে সে। তো মানুষ তো বলিও না, আমরা কি কোথায় সিনিয়র কি আছে। এক্সিকিউটিভ দেওয়া হলে লাখের না, মতো না। বেতন পাওয়া আমি সামন বলি অনেক সময়, আমি বলে নেই। যেমন আমি আমার অফিসে বা যে কোনো জায়গায় তোমার ব্যাপারে বলতে আমি কোনো রাগ ঢাকো করি না, আমি একদম ইয়াকে বলি, কারণ আই ফিল প্রাউড। আমার ছোট ভাইয়ের ব্যাপারে আমি বলতে আমি প্রাউড ফিল করি, বাড়ায় কিছু করি না, যেটা আছে আলহামদুলিল্লাহ আমি ওটাই বলি। এবং আমার অফিসের কলিগদের সাথে তো তুমি তো ইয়া করছো। চিনা তুমি হ্যাঁ। জানো আর কি, আমাকে চিনি। আমি আশা করি ওরা তোমার সাথে সেভাবেই মানে ইয়া করে। না, তোমার অফিসের কলিগরা অনেক ভালো লাগে, কজনের সাথে আমরা হ্যাঁ, ইয়া করছি। এমনকি তোমার সাথে ইয়া করার কারণে, যেমন ধরো যে আমার যে বস যে আছে ডিজাইন স্যার, হ্যাঁ সে নিশ্চয়ই আমার প্রতি কিছুটা সফট কর্নার আছে, যে না সাইফ ভালো ফ্যামিলি একটা ছেলে, তার ছোট ভাইটাও ভালো, ছোট ভাইকেও যে কোনো সময় পাওয়া যায় যে কোনো বিপদ আপদে। আমি তো এটা বলতে আমি কখনো এজন্য ইয়া করি না, যে আমার ছোট ভাই ডাক্তার এবং সেই ইউটিউবার ভালো করতেছে, আমি আমি প্রাউড ফিল করি বলে আমি বলি। এখন আব্বু আম্মু নিজেদের ছেলেদের উপরে প্রাউড ফিল করে বলবে যে আমার বড় ছেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর, ছোট ছেলে ডাক্তার, বড় বউ ইঞ্জিনিয়ার, ছোট বউ ডাক্তার, এটা বলবে, এটা প্রাউডনেসের কারণেই বলবে। বাড়ায় বলার তো সুযোগ নাই, বাট না, কিছু না। জিনিস আমাদের কমায় বলতে হবে, স্পেশালি আর্থিক বিষয় আসে এগুলো, কারণ এগুলো হচ্ছে কি মানুষ হয়তো মনে করতে পারে যে আমাদের অনেক টাকা। হ্যাঁ। মিসকনসেপশন, মানুষের খুব মিসকনসেপশন আছে। যেমন একটু আগে বললাম না, কি যেন কে ফোন করছে তোমাকে? শফি শফি না, হুজুর হুজুর হুজুর, ইয়ে, হুজুর বড় আব্দুল্লাহ। লোক মানুষ, আমাদেরকে বলতেছে বড় লোক মানুষ, এদের ছেলেরা হুজুর আগে বড়। কয় নেই। আব্দুল্লাহ হুজুর, আব্দুল রহমানের আমাদের কয়েকজন বেশি টাকা পয়সা, দিন শেষে যদি খোঁজ নিয়ে দেখো। ওয়ান বাই অ্যাপার্টমেন্ট কিন্তু দুনিয়া হুজুর অ্যাপার্টমেন্ট কিনছে, তো ফ্ল্যাট কিনছে। এখনো কিনে নেই। পছন্দ। আব্দুল্লাহ হুজুর বহুত আগে ফ্ল্যাট কিনছে না তরুণ বাগে, ওটা ভাড়া থাকে। আমি ভুলে গেছি যে, আমি জানি না সঠিক। আপনি সোমান বাগে যদি হয় যদি 6-7 লাখ টাকা, 6-7 হাজার টাকা করে ইয়ে ফুট, তাহলে ইয়েতে তো এটা 15-16 ওখানে ওই এলাকায় ভাই 10টা বিয়ে হইলে বাকি আবার 6টা বিয়ে তো ডিভোর্স হয়। আর ওখানে তো মনে করো 10টা বিয়ে, যে 10টা বিয়ে হয় এগুলো তো কাবিন নামা থাকে অনেক, আলটিমেটলি হুজুরদের তো পার্সেন্টেজ অনেক থাকে। হুম।
হ্যাঁ ওই তো কথা বলছি পুরো যাবে কোনো চিন্তা হলে বলেন পুরোর মতো জমায়া বলছে তোমাকে খাইছি কথা বলে বলে খাইলে পরে মনে থাকে না আসলে মামারে কি বলছো ওই যে করে কি হয় তোমার আমি পকেট খরচ হয় আমার ওই নির্দিষ্ট করে বলবা না এই এগুলো তো খুচরা কথা এগুলো তো জিজ্ঞেস করতে হতে আমি এগুলো নিয়ে খাওয়া বন্ধুদের সাথে আলোচনা করবো না মামা কি বলছে না বলছে ওগুলো জাস্ট অ্যাভয়েড করে দাও শুনছি অ্যাভয়েড করে যাচ্ছি সবজি তুমি কোন ব্যাংকে না ওটা কি উত্তর দিব বুঝতেছিলাম মামা জিজ্ঞেস করছে তোমার বেতন কত চলছে আমি 30,000 টাকা বললাম না আমি শুনি নাই তোমার 30,000 টাকা ওই চুমকি তো এখনো জয়েনই করে নাই আমাকে জিজ্ঞেস করছে যে রেট কত ও আচ্ছা আচ্ছা আমার বেতন তো আমার জয়েন হ্যাঁ। 29,000 আমি শুধু সব কিছু 30,000 টাকা তো পাবে মামা আসলে কিছু অ্যাসেস আছে তো এটা টাকা অ্যাসেস করার চেষ্টা করে কাটতে হবে আবু রিয়ানের সাথে তো কথাই বলতে পারি না বুস্টার ডোজ কি বুস্টার ডোজ আপু এখন আপনি যদি দিতে তো এখন আপনাকে যদি আমরা টিকা দেই মানে আপনার মেইন টিকা আপনি পেয়ে গেছেন এখন মানে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে টিকার কিন্তু হচ্ছে যদি ধরেন 6 মাস পরে আপনাকে আরেকটা ডোজ দেওয়া হয় টিকার সেটা হলো বুস্টার বুস্টার মানে ওইটা হচ্ছে আগেরটাকে বুস্ট করবে করে করে মানে মেয়াদ বাড়ায় রাখবে আপনার শরীরে অ্যান্টিবডি এই যে নাও এই যে দেশে তো থার্ড ডোজ দিচ্ছে এই থার্ড ডোজকে বলে বুস্টার থার্ড সবসময় মানে সব কিছুর জন্য না আমাদের যেমন বুস্টার ডোজ দুইটা দিলেই আমাদের ওকে হয়ে যায় এর বিপরীত পরবর্তীতে আমরা বেশি দিলে সেটা বুস্টার হয় কিন্তু যেই টিকার ডোজ 5টা সেটা 5টা দেওয়ার পরে পরবর্তীতে ধরেন আমরা আরেকটা আবার দিলাম তখন বুস্টার দেই মানে যেটা চাই আমরা কোর্স কমপ্লিট হওয়ার পরে ধরেন আমরা পরবর্তীতে আরো অ্যান্টিবডির জন্য অতিরিক্ত দিই
ভাইয়া কি বাসায় আসবে আগামীকাল? আব্বু বাসায় আসবে তো? কালকে মিটিং না কালকে তো মিটিং সামনে আসতে বলছি না আসবে। কালকে 8টার সময় সাইমনকে আমাদের বাসায় আসতে বলছে আমাদের বাসায় বলবো ড্রয়িং রুমে হ্যাঁ আম্মু চার ব্যবস্থা করা যাবে কালকে? লেক্সাস বিস্কুট আছে ভ্যান 6 জনের। চা আর কি ব্যবস্থা করা যায়? মাফিন কেকের ব্যবস্থা করবো ভ্যান কে আসবে? অনেকটা ওই যে ফল আছে আপেল পেঁপে কেটে দেবে চা দেওয়া যায় চা চা লেক্সাস আপেল দিয়ে দেন আর আপেল আপেল আর পেয়ারা তো মনে আছে পেয়ারা আছে আপেল আর পেয়ারা আপেল তো 3টা আছে আপেল ভাইয়া নিয়ে আসবে ভাইয়া মালটা কমলা সবই আছে মালটা 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 আব্বু নিয়ে আসছে ইলেকট্রনিক বিস্কুট আছে নাটুর তাহলে আপেল আনতে হবে একটু আপেল নিয়ে আসবে। তেল আনতে হবে মাছের সুপ বাজারগুলো তেলামু আমি তাহলে কালকে নিয়ে আসি ঠিক আছে তোমরা নিজেরা আলাপ করে যেটা ভালো মনে করো এর পাশাপাশি আরো সালমান তোর ভাইয়া নিয়ে আসবো তুমি অন্য কি বাগবাগুলো নিয়ে আসো ঠিক আছে আমি ডালটা চেক করছিলাম ডালটা একটু চেক করিও আসলে ডালটার কি অবস্থা একটু বলো তো আমি পরীক্ষামূলকভাবে বিভিন্ন রকম ডাল ঘুরে ঘুরে আনা শুরু করছি ডাল যেগুলো এই কয়দিন খাইছি এগুলো তো খারাপ ছিল না তুমি যে আনছিলা প্যাকেট এটা বলে দেশি কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইনগ্রেড আচ্ছা ওই প্যাকেটটা ডাল চেষ্টা করে বেশি ডাল দিতে এটা 100% দেশি ডাল বলে না খেয়ে কিন্তু হচ্ছে গিয়ে ওই দোকানদার যে আছে আর কি বলে ভাই দেশি বলে যেটা বিক্রি করে এবং এটা কারো পক্ষে ধরা আর কি একেবারেই সম্ভব নয় এটা অ্যাকচুয়ালি আসে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এখন নাকি টেকনিক্যালি তেমন বেশি দাম নেই নিতে পারবা না না হাতে এইভাবে নিয়ে মানে হ্যাঁ। ইয়ে করে ছিদ্র আছে কিনা মাঝে মাঝে কিরা বাইরে ডাক্তার আর মোটা ডাল যেটা আছে ওটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না তবে শিক্ষার্থীরা এর আবার কি ধরনের হিসাব করে স্টুডেন্ট তো সবসময় স্টুডেন্ট সে কি রাস্তায় গেলে স্টুডেন্ট থাকে না এটা কি যে কোন কথা বলতেছে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করলেও কোনো সুফল মেলেনি সড়কে একের পর এক যান হারাচ্ছেন যাত্রীরা গণপরিবহনে মালিকের শ্রেণীকে বন্ধ করা না গেলে সড়কে শৃঙ্খলা ফিরবে না বলেও মনে করেন শিক্ষার্থীরা ছাত্রদের ভাড়া সবসময়ের জন্য হাফ রাখা উচিত সুচিকিৎসা দাঁতে ঋণ চেয়ারপারসন বেগম খালেদা কোনো ক্ষতি হলে দেশের মানুষ সরকারকে রেহাই দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব ডক্টর ফরিদ আহমেদ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা বলেন সরকার জোর করে জনগণের
বিদায় করতে হবে। বিস্তারিত সাইবার দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মঙ্গলবার দেশের বিভাগীয় শহরের পাশাপাশি ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। দুপুর 12টা থেকে রাজধানীর বিভিন্ন থানা থেকে মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হন নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে বিভিন্ন দেশ চাপ দিয়েছে, অথচ চিকিৎসার ব্যাপারে মিথ্যাচার করছে সরকার। বাবুর বালিশের বেডিং গুলা যদি পারো সুস্থ হইলে হ্যাঁ মুখগুলোর মধ্যে ভালো মতো না দিয়ে ঢুকাই না। হ্যাঁ সুস্থ হইলে সমস্যা নেই, বাইরে থাকাতে একটু ধুলাবালি পড়তেছে সমস্যা নেই। আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান নেতৃত্ব। সমাবেশে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার মামলা উদ্দেশ্যমূলক, এর আইনি কোনো ভিত্তি নেই। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নতুন আরো কর্মসূচি আসছে বলে জানান বিএনপি নেতা। এদিকে বিএনপি সমাবেশকে ঘিরে সকাল থেকে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাইয়েদ মাহমুদ, সিটি নিউজ, ঢাকা। আগস্ট চৌদ্দশো ধর্মীয় সম্প্রীতির বিনাশকারীদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা বিরোধী জোটের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে 4 দলীয় জোট সরকারের সময় সংঘটিত সাম্প্রদায়িক হামলা, গ্রেনেড হামলা ও দুর্নীতিতে শ্যামপিন হওয়ার ঘটনার নিন্দা জানান বক্তারা। পাশাপাশি 2014-15 সালে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনার বিচার দাবি করা হয়। খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে লন্ডন থেকে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। প্রিয় বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক, জাতীয় অধ্যাপক মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বাংলা একাডেমির সভাপতি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক রফিকুল ইসলামের কর্মময় জীবন নিয়ে ইসমাইল 1934 সালের 1 জানুয়ারি চাঁদপুরের মতলব উপজেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে উচ্চতর প্রশিক্ষণ নেন ও গবেষণা করেন। 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন রফিকুল ইসলাম। এই বিভাগে প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক তিনি। 2018 সালের 19 জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করেন। একই বছরের 3 ডিসেম্বর নজরুল ইনস্টিটিউটের সভাপতি পদে যোগ দেন তিনি। অধ্যাপক রফিকুল ইসলাম বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। সেই সময়ে বেশ কিছু দুর্লভ আলোকচিত্র তুলেছিলেন তিনি। বাঙালির মুক্তি সংগ্রামের এই প্রত্যক্ষ সাক্ষী সেসব ইতিহাস গ্রন্থিত করেছেন তার লেখায়। সাহিত্য চর্চা ও গবেষণার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 2012 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও অর্জন করেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার ও নজরুল একাডেমি পুরস্কার সহ আরো নানা সম্মাননা।
সাহিত্য ও গবেষণায় যে অসামান্য কীর্তি গড়েছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, তার বিদায়ে জাতি হারালো আরো একজন কাব্য উদ্ভাবক। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। সময় হচ্ছে বিরতি নিয়ে আর ফিরে এসে দেখাচ্ছেন। এক দশক পর ফের চালু হচ্ছে চট্টগ্রাম বরিশাল নৌপথে যাত্রী পরিবহন, থাকছে দ্রুতগামী দুটি জাহাজ। খালাসি, তুই তো ঢাকায় নতুন, ঠিক মতো চিনবি তো? আর পাশ থেকে সোজা গেলে চৌরাস্তার মোড়, মানে ঠিক বামে গেলে কাকরাইল, কাকরাইল থেকে বগিরাপুর। ম্যাপে সার্চ করে পাবো না? পুরো সপ্তাহে সার্চিং প্রাইস শ্রেণী খোলালেও জিবি খোলাবে না। গ্রামীণ ফোনে 148 টাকার প্যাকে এখন আরো বেশি জিবি। Empire Plus Complimentary. Now the design. Purchase by auto edition. Widely tested. আমি আগে না আমি আগে let's watch the big screen the screen নিয়ে গাড়াগাড়ি না করে একদম ফোকাস করুন বাসার যে কোনো রুমে ওয়াচ উইথ টিভি। এছাড়াও ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশন এর লাইভ একদম ইজি। ওয়াচ অ্যাক্টিভে সব এক্সপিরিয়েন্স। তুই তো ঢাকায় নতুন, ঠিক মতো চিনবি তো? আর পাশ থেকে সোজা গেলে ম্যাপে চৌরাস্তা। সার্চ করে পাবো না? গ্রামীণ ফোনে 148 টাকার প্যাকে এখন আরো বেশি জিবি। Bangladesh versus Pakistan Test Series 2021. Second test, 4th December to 8th December, live on GTV and GTV YouTube channel. আগামী 16 জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। মঙ্গলবার বিকেলে এই তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের 91তম সভা শেষে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। এর আগে আগামী নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় তফসিল অনুমোদন দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর, আর যাচাই বাছাই চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর। প্রায় এক দশক পর আবারও চালু হতে যাচ্ছে চট্টগ্রাম বরিশাল যাত্রীবাহী জাহাজ চলাচল। নদীর নাব্যতা ও জাহাজের ত্রুটির কারণে এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। হাতিয়া ও ভোলার ইলশা হয়ে এই নৌপথে চলবে আধুনিক সুবিধা সহ বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC দ্রুতগামী দুটি জাহাজ। নৌপথ সমীক্ষা সহ পরীক্ষামূলকভাবে 2 ডিসেম্বর চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে MV তাজউদ্দিন আহমেদ। চট্টগ্রাম থেকে বাসে চলা চলেছে, বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। উপকূলীয় যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য চট্টগ্রাম বরিশাল নৌপথে এবার পাড়ি দেবে অত্যাধুনিক সুবিধা সম্বলিত দ্রুতগামী দুটি জাহাজ MV বারো আউলিয়া ও MV তাজউদ্দিন আহমদ। সংশ্লিষ্টরা বলছেন, অত্যাধুনিক সুবিধায় দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে জাহাজগুলো। বর্তমান ডিজিটাল পদ্ধতি যত রকমের যন্ত্রপাতি আছে সব কিছু এখানে আছে বিদ্যমান, এবং আমাদের নতুন ইঞ্জিন ABC ইঞ্জিন, খুব উন্নত মানের ইঞ্জিন, খুব দ্রুতগামী জাহাজ যাত্রী নিরাপদে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ। বর্তমানে শুধু চট্টগ্রাম হাতিয়া নৌপথে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। যাত্রী সেবাকে বিবেচনায় নিয়ে এবার নতুন পরিকল্পনায় নামানো হচ্ছে 1700 যাত্রী ধারণ ক্ষমতার দুটি জাহাজ।
আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এবং খুবই দ্রুতগামী জাহাজ। অতীতে যে কোনো সময়তে আমরা আশা করছি অল্প সময়ের ভিতরে বরিশাল পৌঁছাতে পারবো। পথে আমরা ভায়া রুট হিসেবে আটিয়া থাকছে বরাবরের মতো, পাশাপাশি আমরা ভোলার ইলিশাঘাট ধরব। বিআইডব্লিউটিসি বলছে সমীক্ষা সহ পরীক্ষামূলকভাবে 2 ডিসেম্বর চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমভি তাজউদ্দিন। কাল থেকে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের যৌথ কমিটি থাকবে। এই কমিটি নদীর নাপতা, তারপরে কোন কোন ধরা যায়, কোন স্থানে ধরা যায়, কোন সুবিধা আছে কিনা, সময় কত লাগবে, এগুলো আমরা পর্যালোচনা করবো। কর্মকর্তারা বলছেন চট্টগ্রাম থেকে বরিশাল পর্যন্ত 270 কিলোমিটার নৌপথে যেতে 11 থেকে 12 ঘন্টা সময় লাগবে। হাতিয়া ও ভোলার ইলিশা হয়ে 130 কিলোমিটার সমুদ্র ও 140 কিলোমিটার নদীপথ পাড়ি দেবে জাহাজ দুটি। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম। পর্যটন শিল্পের বিকাশে দেশের ইতিহাসকে বেশি বেশি করে প্রচার করতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন বাংলাদেশ পর্যটন শিল্পের সম্ভাবনা ও সোনারগাঁও হোটেল শীর্ষক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পর্যটন শিল্পের বিকাশে দেশে আলাদা একটি স্যাটেলাইট টেলিভিশন থাকা প্রয়োজন, যার মাধ্যমে এই শিল্পের সবকিছু মানুষের সামনে নিয়ে আসা সম্ভব হবে। তবে জনগণের অংশগ্রহণ ছাড়া পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের করের টাকা ব্যয় করার ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর দিবসে আলোচনায় মন্ত্রী বলেন, জনগণের করের টাকা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করা হয়, তাই করের টাকার অপচয় না করে এর সর্বোত্তম ব্যবহার জরুরি। আইনমন্ত্রী বলেন, 2041 সালে টেকসই রাজস্ব ব্যবস্থা ও প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ ও ভারতের চিকিৎসকদের সমন্বয়ে খুলনায় হৃদরোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা ক্লাবে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন ভারতের আমরি হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার তুহিন শুভ মণ্ডল, আন্তর্জাতিক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রতীক কুন্ডু ও আমরি হাসপাতালের সমন্বয়ক নীলচল ঘোষ। অন্যদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডাক্তার সাবরিনা রহমান স্নিগ্ধা ও বাংলাদেশের সমন্বয়কারী সৈয়দ মাসুম জাফর বক্তৃতা করেন। করোনার কারণে বাংলাদেশ ও ভারতে হৃদরোগ বেড়েছে বলে জানান বক্তারা। প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম মৃদু। নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারানোর পর মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে পেরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রশাসনকেও ধন্যবাদ জানান নবনির্বাচিত এই চেয়ারম্যান। ঝিনাইদহ প্রতিনিধি অলিউর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ইউপি নির্বাচনে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের কোনো মানুষ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটে জয়ী হওয়ার পর থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বেড়াচ্ছেন নজরুল ইসলাম মৃদু। আপামর জনতার ভালোবাসায় সিক্ত হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সবার দোয়াও চান তিনি। ইউনিয়নবাসীর জন্য আমি এখানে এসেছি, আর ইউনিয়নবাসী আমাকে এখানে এনেছে। আমি ইউনিয়নে নির্বাচিত হয়েছি, আমি অনেক ভোটে পাশ হয়েছি। তবে আমার একটাই আশা যে এই ইউনিয়নবাসীর জন্য আমি কিছু করতে চাই। বর্তমান সরকারের সময় তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ভোটার হয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই চেয়ারম্যান। আমি চাই যে প্রধানমন্ত্রী যত আমাদের দিকে স্বর্ণ ধরে তাকায়, তা আমি জনগণের পক্ষে সবসময় থাকবো, আর জনগণ যেটা আমাকে বলে সেটাই আমি শুনবো। তৃতীয় লিঙ্গের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করে খুশি ভোটাররাও। তার কাছে আসলে কোনো মানুষ ফিরে যাবে না। এলাকার মানুষের ভালোবাসা আসতে দিবে, আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। মানুষের অভাবগ্রস্ত দেখাশুনো করে, মানুষের একটা বিশেষ করে মেয়ে ছেলের একটা আত্মীয় তারপর সে বলে কাউকে ফিরোই নি, সে সবকিছু দিয়ে তাকে সাহায্য করতেছে, এই জন্য তাকে আমরা ভোট দিয়ে পাশ করেছি। জীবনের বেশিরভাগ সময় রাজধানীতে থাকলেও এলাকার মানুষের প্রতি অগাধ ভালোবাসা থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন নজরুল ইসলাম মৃদু। সেই ভালোবাসার প্রতিদানও দিলেন ভোটাররা। এর আগেও কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে ভাইস
তৃতীয় লিঙ্গের প্রার্থী পিঙ্কি খাতুন। মুস্তফা, জিটিভি নিউজ। এবার জিলিস যুক্তরাজ্যে রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে দেশটির বিনিয়োগ আনতে একসাথে কাজ করবে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিবিসিসিআই এবং এফবিসিসিআই। মঙ্গলবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে ঢাকা সফররত বিবিসিসিআই প্রতিনিধি দলের সাথে এফবিসিসিআই বৈঠকের পর একথা জানান দুই সংগঠনের নেতারা। খাতভিত্তিক পণ্যের রপ্তানি সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিবিসিসিআই সভাপতি বশির আহমেদ এবং এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন সহ দুই সংগঠনের নেতারা অংশ নেন। বাংলাদেশে স্টিল অবকাঠামো নির্মাণে অবদান রাখায় আইএসও সনদ অর্জন করেছে মাসুদ স্টিল ডিজাইন বিডি। মঙ্গলবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান এই সনদ গ্রহণ করেন। সনদ বিতরণ অনুষ্ঠানের সময় মাসুদ গ্রুপের পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক আবু সায়েদ, মানব সম্পদ বিভাগের পরিচালক জুবাইরুল ইসলাম চৌধুরী এবং ব্যুরো ওয়েটার্সের হেড অফ সার্টিফিকেশন রফিকুল আরিফ, ন্যাশনাল বিজনেস ম্যানেজার মুকুট বড়ুয়া, কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এবং সহকারী ম্যানেজার কেবিএম তারিক সহ অনেকে উপস্থিত ছিলেন। আরো একটা বিরতি, আরেকপর থাকছে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৮ উইকেটে হার, ২ ইনিংসে ২২৬ রান করে ম্যাচ সেরা পাকিস্তানের আবিদান। কিন্তু ঢাকায় নতুন ঠিকমতো চিনবি তো? আর বাস থেকে সোজা গেলে গ্রামীণ ফোনে ১৪৮ টাকার প্যাকেজ এখন আরো বেশি জীবন। 2 স্টারের বৈদ্যুতিক নিরাপত্তা, ঝরঝরে সাদা ভাত, ওয়ালটন রাইস কুকার, বাংলার কুকার। লাইফে সবকিছু হোমমেড একটি করুন আর আপনার হার্টের খেয়াল রাখবে সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত ওমেগা 3 ও 6 সমৃদ্ধ এবং ভিটামিন A45 সানসয়াবিন তেল, যা আপনার হার্টকে রাখে আরো অ্যাক্টিভ। সান45 সয়াবিন তেল ফর হেলদি লাইফ। প্লাস থেকে বুঝে নামটা ডিজাইন 50,000 বার অর্ডার দিয়েছি ওয়ালটন টেস্টে। Bangladesh versus Pakistan Test Series 2021. Second test, 4th December to 8th December, live on GTV and GTV YouTube channel. আবার আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি রাতের সংবাদ। শুরুতে আন্তর্জাতিক। করোনার নতুন ধরনের অমিক্রন বিশ্ব জুড়ে আবার উচ্চ মাত্রার ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক সংবাদ সম্মেলনে
তথ্য জানান সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস। ওমিক্রনের প্রভাবে করোনার নতুন ঢেউ শুরু হলে তার পরিণাম ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সংস্থাটির বিজ্ঞানীরা। তবে ওমিক্রনে সারা বিশ্বে এখন পর্যন্ত কারো প্রাণহানি হয়নি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব দেশকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। এদিকে শনাক্তের 5 দিনের মধ্যে অন্তত 13টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এই ভাইরাসের প্রভাব এবং টিকা কার্যকারিতার মতো বিষয়গুলো নিশ্চিত হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। করোনার নতুন ধরনটি উদ্বেগজনক হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানাবো জি স্পোর্টস। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে 8 উইকেটে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রয়োজনীয় 93 রান তুলতে 2 ওপেনারের উইকেট দিতে হারিয়েছে সফরকারীরা। একটি করে উইকেট নেবেন দুই স্পিনার মিরাজ ও টাইজুল। ইনিংসে একটির জন্য সেঞ্চুরি মিস করা আবিদ আলী হয়েছেন ম্যাচ সেরা। চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খবর জানাচ্ছেন তাই হাতে 10 উইকেট নিয়ে প্রয়োজন 93 রান। পাকিস্তানের জন্য কাজটা যতটা সহজ ততটাই কঠিন বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে সফরকারীদের 111 রানে শেষ 9 উইকেট নিয়েছিল টাইগাররা। তবে আবিদ শফিক দুই ওপেনার গড়েছিলেন 146 রানের জন্য। এবার সেই পার্টনারশিপে করতে গেলেন তারা। 151 রানের ওপেনিং জুটি, টার্গেট 202। খেলা তো ওখানেই শেষ বাংলাদেশের। প্রথম ইনিংসের 50 পর দ্বিতীয় ইনিংসে আরেকটা 50। শাফিকের বিদায়ে দুরন্ত রান চেয়ে কিন্তু থামেনি। তবে দুর্ভাগা হলেন আবিদ আলী। একই টেস্টে 2 ইনিংসের সেঞ্চুরির বিরল কীর্তিটা আটকে গেল 9 রানের দূরত্বে। জয় থেকে পাকিস্তান তখন 22 রান দূরে। হেসে খেলেই শেষটা করেছেন বাবর আজম ও আজহার আলী। 4 দিনে পরতে পরতে রং পাল্টানো চট্টগ্রাম টেস্টের হলো একেবারেই পাল্টে সমাপ্তি। তাই বরন্ত চট্টগ্রাম টেস্টে ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে এবং এই ধরনের উইকেট নিয়ে কোনো আপত্তি নেই বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মোমিনুল হকের। এই টেস্ট হারের পেছনে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ডুবিয়েছে বলে মনে করেন দলনেতা। দায়টা নিজের এবং ক্লাব অর্ডারের কাঁধে দিচ্ছেন মোমিনুল। ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল, কিন্তু আপনি তো মানে অর্ধেক উত্তরে দিয়ে দিয়েছেন যে দেশের দলের জন্য খুবই difficult। তার মানে আপনার উইকেট নলেজ শুধু ব্যাটসম্যানদের দেশের 1 2 3 4 আরো ইনক্লুডিং আমি 1 2 কথা বলবো না, কিন্তু আমার মনে হয় যে আমার যে ক্যাপ্টেন হিসেবে আমার আরো দায়িত্ব নিয়ে করা উচিত ছিল। আমি যদি হয়তো 4 নাম্বারে একটু একটা বড় ইনিংস